তো আমরা আজকে গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ম্যারেজ এর প্রাইমারি ডিসকাশন, বেসিক ডিসকাশন বলা যেতে পারে। আমরা একদম খুবই প্রাইমারি ডিসকাশন করেছিলাম, বিশেষ করে নেচার। নেচার বলা যেতে পারে নেচার অফ দা ওয়াইফস অথবা নেচার অফ দা হাজবেন্ডস অ্যাকর্ডিং টু ফিমেল নেটিভ অর মেল নেটিভ। সেটি আমরা আশা করি জানতে পেরেছি বা কিছুটা বুঝতে পেরেছি। এর মধ্যে যদি আমাদের আর কারো কোনো প্রশ্ন থাকে তো সেটি আপনারা বলতে পারবেন। এটি বলার জন্য সবারই সুযোগ রয়েছে। আমরা যদি আরেকটা বিষয় আমরা যদি শেয়ার করি সেটি হলো, আমি একটা নোট দিয়েছিলাম আপনাদেরকে। নোটসটা আশা করি আপনারা পেয়েছেন সবাই। সেটি ছিল ওয়াইফস নেচার জাজমেন্ট অ্যাকর্ডিং টু মেইল চার্ট। মেইল চার্ট অনুযায়ী কিভাবে আমরা জাজমেন্ট। দেখুন, আমি পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করছি, কারণ কি আমাদের পয়েন্ট করে দিলেই আমাদের জন্য সুবিধা, আমাদের প্র্যাকটিস করতে ভালো। একদম শর্টকাটলি আমরা জানতে পারি, অত ডিটেলস আলোচনার নোটস না দিয়েই ভালো, কারণ নোটস গুলো আপনার জন্য কি পয়েন্টস থাকে। ডিটেলস তো আমরা সরাসরি ক্লাসে বলছি, সেক্ষেত্রে কোয়েশ্চেন আনসার বা ডিটেলস আলোচনা চলছে, কিন্তু আমরা শুধুমাত্র নোট দিব একদম তিন পয়েন্ট গুলো। তো যেমন ধরুন ভেনাস উইথ সেইটানের কথাটা আমরা আগেই যেমন বলেছিলাম, ভেনাসের সাথে সান থাকলে কেমন করে হয় এগুলো তো স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার, একটা প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে যে কোনো জাতকের ছকে যদি ভেনাসের সাথে দেখা গেলো সান রয়েছে, স্যাটার্ন রয়েছে, গ্রহগুলো যুক্ত রয়েছে, তো সেগুলো যদি মানে সানকে ফলো করে, মানে সানের যদি ডিগ্রিটা বেশি হয়, তাহলে সবকটা গ্রহ ওই সানের মতো আচরণ করবে না? সবকটি গ্রহ স্থানের মতো আচরণ করে মানে একাধিক গ্রহের কথা বলছেন? একাধিক গ্রহ থাকলে কি হবে নাকি? হ্যাঁ, আমি একাধিক গ্রহের কথা বলছি, মানে কোনো জাতকের ছকে যদি শুক্রের সাথে অনেকগুলো গ্রহ আছে, এবার সবকটা গ্রহের মধ্যে দেখা গেল রবির মানে ডিগ্রিটা বেশি, তাহলে তো সবকটি গ্রহ তো মানে সানের দিকে এগোচ্ছে, তাহলে সানের মতোই বেশি আচরণ করবে না? হ্যাঁ, অনেকটাই রাইট। সানের মতোই আচরণ মানে করলে সানের প্রভাবটা তাদের জীবনে বেশি থাকবে। বেশি থাকবে আর কি, অন্যান্য গ্রহের তুলনায় আর কি। মানে হ্যাঁ হ্যাঁ। যে গ্রহটা দেখা গেল কম ডিগ্রি পাচ্ছে, সেটা তো কম একটা প্রভাবটা বিস্তার করবে, তাই না? হুম হুম হুম। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন এই হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছেন? হোয়াইট বোর্ড দেখতে পেলে বলুন, ঠিক আছে? কথার কথা আমরা না ধরুন ভেনাস স্যার, প্লাস মুন প্লাস মানে এটার সাথে রাহু যুক্ত আছে, কথার কথা। তিনটা প্ল্যানেট, আমরা আজকে তিনটা স্যার প্ল্যানেট দেখতে পাচ্ছি না। বলতে পারছেন না? ওকে, তাহলে আমরা এই যে আম, আমি ধরলাম এখানে আমরা তিনটা প্ল্যানেট বললাম যে একটা ফিমেল চার্টে বা ফিমেল নেটিভে যদি ভেনাস মুন বা রাহু যুক্ত থাকে, অথবা ভেনাস মার্কিউরি মুন প্লাস জুপিটার, অথবা ভেনাস মার্কিউরি মুন রাহু, কেমন? তাহলে এক্ষেত্রে আমরা এখানে আমাদের অনেকগুলো মাল্টি ইফেক্ট তৈরি হচ্ছে। কারণ ভেনাস তো আমরা জানি এটা তো সমস্যা নেই, এটা হচ্ছে আহ, স্ত্রী বা ওয়াইফ। কিন্তু এই যে মুন রাহু যে কানেকশন, কিংবা তার সাথে অন্যান্য গ্রহ থাকতে পারে, যে একাধিক গ্রহ থাকলে পরে কিরকম হতে পারে। যেমন কথার কথা, আমরা যদি মুন থাকে, মুন মানে হচ্ছে আমরা জানি সে ব্যক্তি ইমোশনাল প্রকৃতির হবে, ঠিক আছে, এবং তার মধ্যে একটু নার্সিং মেন্টালিটি থাকবে, তার মধ্যে একটু আতিথ্য হসপিটালিটি, এরকম একটা হসপিটেবল প্রকৃতির হবে। আবার রাহু যখন যুক্ত থাকবে তখন তার মধ্যে কিন্তু ডিপ্রেশন আসতে পারে, সে তার মধ্যে একটু প্রকৃতির স্বভাব থাকতে পারে, নেগেটিভিটি একটু বেশি হবে, কারণ রাহু হচ্ছে একটি নেগেটিভ প্ল্যানেট, আর তার সাথে মুন যুক্ত হয়েছে। তার মানে মুন এখানে রাহুর সাথে যুক্ত হওয়ার কারণে স্বাভাবিকভাবে মুন একটু পীড়িত হলো, একটু ড্যামেজ হলো। আর এই ড্যামেজ হওয়ার কারণে তার মধ্যে যেমন কিছু ক্ষেত্রে পজিটিভ ইয়ে থাকবে, আবার কিছু ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন থাকবে।
তো পজিটিভটা কিরকম, যেমন কথার কথা, মুন এবং রাহু আমরা জানি এটা হচ্ছে ট্রাভেলিং যোগ বা বিদেশ যোগ কিংবা ভ্রমণ প্রিয়। হ্যাঁ, মানে বিদেশ, দূর কোথাও গিয়ে ভ্রমণ করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই জাতকের স্ত্রী দূর প্রদেশে ভ্রমণ করতে পছন্দ করবে, বিদেশে যেতে চাইবে, বা তার বিদেশ যোগও আছে, কিংবা সে দূর কোনো দেশ থেকে আসবে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে মুন রাহুর কিন্তু কানেকশন। আবার ধরলাম কথার কথা আমাদের ভেনাস, মার্কিউরি, অথবা সেই সাথে মুন জুপিটার সব যুক্ত আছে। জুপিটার যদি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে? বললাম এখানে জুপিটার যুক্ত আছে, তাহলে তারও কিন্তু প্রভাব তৈরি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে ভেনাসের সাথে কোন গ্রহ সবচেয়ে বেশি ক্লোজড ডিগ্রি ওয়াইজ, যে প্ল্যানেটটা সবচেয়ে বেশি ক্লোজড, হ্যাঁ মানে ডিফারেন্সটা কম আর কি, ভেনাসের ডিগ্রির সাথে অন্যান্য প্ল্যানেটের, তার প্রভাবটা বেশি থাকে, তার প্রভাবটা বেশি থাকে। তো যেমন ধরুন এরকম দুঃখ থাকলে আমরা জানি যে কি, ফিমেল নেটিভ কি হবে, তার গাইডেন্সের দরকার, অর্থাৎ তার ট্রিপল মাইন্ড থাকবে, তার কিছু নেগেটিভ দিক থেকেও এরকম হতে পারে। আরো অনেকগুলো বিষয় আছে, আমরা এগুলো অবশ্যই মানে একাধিক প্ল্যানেটের কম্বিনেশন কি কি হয় না হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তবে আমরা মোটামুটি আরো একটু বেসিক ডিসকাশন আমাদের দরকার আছে, যেটা আমরা আগে শেষ করে নেব, ঠিক আছে? গত ক্লাসে স্যার, আমরা, আমার আর একটা প্রশ্ন ছিল। বলুন। আমি বলছি, যেমন এখানে তো মাল্টিপল প্ল্যানেটের কম্বিনেশন তো ঠিক আছে, বুঝলাম। কিন্তু যেমন আমরা যদি কোনো পুরুষের চার্ট থেকে যখন স্ত্রীর বিচার বা করছি, এবারে ভিনাসের সাথে ধরুন যে কোনো একটা প্ল্যানেটেরই কানেকশন রয়েছে, এইবারে সেক্ষেত্রে যদি ভিনাসের ডিগ্রি বেশি হয় বা সেই প্ল্যানেটের ডিগ্রি কম হয়, দেন তাহলে রেজাল্টটা কেমন কি আসতে পারে? সিম্পল কথা, যেমন ভেইনাসের কথার কথা আমি বললাম, ভেইনাসের ডিগ্রি হচ্ছে 10 ডিগ্রি, কেমন? সেই সাথে মুনের হ্যাঁ, ডিগ্রি হচ্ছে 5 ডিগ্রি, কথার কথা বললাম 5। হ্যাঁ, এখন আমরা জানি যদি ভেনাস যদি রেট্রোগেট না হয়, ধরলাম দুইটা প্ল্যানেটই হচ্ছে সমানভাবে মার্গিক অবস্থানে আছে, চলছে, তাহলে আমরা হ্যাঁ। যখন বসাচ্ছি তখন মুনকে আমরা আগে রাখছি, এরপরে ভেনাসকে আচ্ছা। পরে রাখছি, ঠিক আছে? এবং কে কোন হ্যাঁ। দিকে যাচ্ছে? মুন এদিকে সোজা, এবং ভেনাসও সোজা চলে যাচ্ছে। তো ভেনাস হুম। হচ্ছে স্ত্রী, ভেনাস হচ্ছে স্ত্রী, আমরা জানি জাতকের জন্মছকে স্ত্রীর ভূমিকা পালন করবে, এটা পজিটিভ প্ল্যানেট, ঠিক আছে, ওয়াইফের পজিটিভ প্ল্যানেট। হ্যাঁ। তো সেক্ষেত্রে মুন ফলো করছে কাকে? ভেনাসকে। আর ভেনাস তো ফলো করছে না কাউকে, ভেনাস এগিয়ে যাচ্ছে। এর মানে হ্যাঁ। হল দেখুন, মুন মানে কি, মুন বা ডন মানে হচ্ছে আমরা যে পড়েছিলাম আতিথ্য পরায়ণতা, কিংবা যে ফিকল মাইন্ডেড বা একটু ক্যাপ্রিশিয়াস মাইন্ডেড, খুঁতখুঁতে প্রবণ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। সুচিন্তিত রয়েছে, তার মধ্যে ইমোশনাল ভাবটা একটু বেশি থাকবে, একটু ভ্রমণ প্রিয় হবে, হ্যাঁ, একটু নার্সিং ক্যাপাসিটি থাকবে। এই যে বিষয়গুলো কাকে হুম। হচ্ছে, মানে কোন দিকে এগোচ্ছে? স্ত্রীর দিকে এগোচ্ছে, তাই না? তাহলে স্ত্রীর মধ্যে কিন্তু হ্যাঁ। এটা আসছে। এখন আর ভেনাসের ডিগ্রি যদি কম থাকতো, তাহলে ভেনাস কার দিকে যে যাচ্ছে? মুনের দিকে যাচ্ছে। মনের দিকে। তাহলে স্ত্রী যাচ্ছে ওই বিষয়গুলোকে আঁকড়ে ধরার জন্য। আর এখন যেটা আচ্ছা। হলো সেটা হলো বিষয়গুলো স্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছে, স্ত্রীর মধ্যে যাওয়ার জন্য। এখন স্ত্রী তো এগিয়ে যাচ্ছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো সবচেয়ে পাওয়ারফুলটা হচ্ছে ভেনাসের ডিগ্রি যদি কম থাকে। ভেনাসের ডিগ্রি কম থাকলে, তাহলে যেহেতু ভেনাস নিজেই গিয়ে, অর্থাৎ স্ত্রী ওই বিষয়গুলোর প্রতি এগিয়ে যাচ্ছে, তখন তার মধ্যে মন মানসিকতা বেশি থাকবে ওইগুলো। আর মনের ডিগ্রি যদি কম থাকে, তাহলে বিষয়গুলো আসবে ঠিক আছে, কিন্তু সেগুলোর প্রভাব মানে আপস এন্ড ডাউনস এর মধ্যে থাকবে, অর্থাৎ এগুলো কিছু কিছু বুঝতে পেরেছি। কম বেশি হতে পারে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে আমাদের আজকে ডিসকাশনটা আমরা স্টার্ট করি। আমাদের শুধুমাত্র আজকে আছে আমাদের নির্বাচিত, আচ্ছা, 3 জন এখন আছেন আপনারা। তো আমরা শুরু করছি তাহলে। আমাদের বলছিলাম পজিটিভ প্ল্যানেটস, ভেনাস হচ্ছে কি তাহলে পজিটিভ প্ল্যানেট ফর ম্যারেজ, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সূত্রগুলো আবার একটু রিভিউ করে নিই। সেটা হলো, যদি ভেনাস বসে মানে বৃহস্পতি থেকে যদি 1 2 3 5 7 আর 11, একটু খেয়াল করুন না, আমি যদি শর্টকাট ভাবে সবগুলো লেখার চেষ্টা করি। কি বলছিলাম, যদি কি শুক্র মানে শুক্র ভেনাস, ভেনাস যদি কোথায় বসবে? ভেনাস হচ্ছে 1 2 3 5 7 9, এখানে আমরা 3 7 11টা নিচ্ছি কারণ এটা অপোজিট ডিরেকশন, এদের পার্সেন্টেজটা কম থাকবে, 75% বা 50 থেকে 75% ওদের ভূমিকা থাকে। কিন্তু কখনো 4 8 12টাকে আমরা খুব একটা জোর দেবো না, 4 8 12 হচ্ছে সম্পূর্ণভাবে একদম আলাদা একটা ব্যাপার।
কিন্তু সবচেয়ে যদি এখন যদি আপনি বলেন এর মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি কাকে, তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি যদি দিতে চান তাহলে অবশ্যই 1 2 5 7 9 কে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি। এই জন্য এটাকে আমরা একটু ব্র্যাকেটে নিয়ে আসছি, 1 2 5 7 এবং 9। এইটা হচ্ছে সবচেয়ে বেশি জোরালো, আমরা প্রথমে আমরা এইগুলোই আগে দেখি। এরপরে যদি আমরা না দেখি তাহলে আমরা অবশ্যই 3 7 11টাকেও একটু আমরা দেখে নেব, কারণ এতে করে কিন্তু কানেকশন হবে। আমরা বিএনএন কানেকশনে পড়েছিলাম সেম ডিরেকশন, অপোজিট ডিরেকশন, রিয়ার এন্ড ফ্রন্ট ডিরেকশন, এই সবগুলো কিন্তু কানেকশন। এর মধ্যে সবচেয়ে দুর্বল কানেকশন হচ্ছে টুয়েলভ কানেকশন, মানে রিয়ার কানেকশন। হ্যাঁ, এরপরে ধাপে ধাপে আসবে 3 কানেকশন এবং 11 কানেকশন, এগুলো হচ্ছে আরো মানে টুয়েলভ চেয়ে একটু ভালো, 12 চেয়ে একটু ভালো, কিন্তু এগুলো দুর্বল কানেকশন। বাকি সবগুলো হচ্ছে সবল বা স্ট্রং কানেকশন। তো স্ট্রং কানেকশন থাকলে ঘটনাটা ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি, 80%, 90% বা 100% অনেক সময় হয়। যত কানেকশনটা যত কমতে থাকবে, ধরলাম 3 7 11 এর কানেকশন রয়েছে বা 12 এর কানেকশন, তাহলে কিন্তু ঘটনার পার্সেন্টেজটা কমে যাবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রেডিকশন শুধুমাত্র একটা সম্পর্কের উপর ভিত্তি করে করা উচিত হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আরো বেশ কয়েকটা রুলস আমরা মিলিয়ে দেখতে হবে বা অ্যাপ্লাই করে দেখতে হবে, যে সব দিক থেকে যদি পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়, মানে ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে, বেড়ে যাচ্ছে, তাহলে আমরা প্রেডিকশন করতে পারবো। বুঝা গেল এতটুকু? তাহলে এগুলো হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এগুলোকে আমি একটু রেড কালার দিয়ে বলছি, এগুলো হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ 1 2 5 7। আর সবচেয়ে দুর্বল কানেকশন যদি বলি, সবচেয়ে দুর্বল কানেকশন হচ্ছে কি তাহলে 12 কানেকশন। ঠিক আছে, 12 কানেকশনটা মানে এতটাই দুর্বল যে একে আমরা অনেক সময় ধরিই না, একে আমরা বিবেচনাই করি না স্বাভাবিকভাবে। ঠিক আছে, 12 কানেকশন, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ড বা পাস্ট, কারণ ওকে অলরেডি ছেড়ে চলে এসেছে। ভেনাস ওই প্ল্যানেটটাকে ছেড়ে চলে এসেছে, এই কারণে এটি স্বাভাবিকভাবে এটি তার প্রভাবটা একটু কম থাকে। কিন্তু সবচেয়ে মানে জোড়া 2 নাম্বার কানেকশনটা জোরালো, কারণ সামনে যাকে পাচ্ছে ফিউচারে তার মতো করে প্রভাবিত হচ্ছে। যেমন ভেনাস যদি মুনের দিকে এগিয়ে যায় তাহলে মুন হচ্ছে ফিউচার, তাহলে ফিউচার ধরলাম, ফিউচার হচ্ছে কি, তাহলে মন হচ্ছে মন মানসিকতা। ঠিক আছে, বিভিন্ন এখানে অনেক কিছু রয়েছে, সেগুলোকে অর্জন করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা কি করলাম তাহলে, আমরা সূত্রটা কি বলেছিলাম, ভেনাস যদি 1 2 3 5 7 9 11 থাকে, কোন গ্রহ থেকে? এটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো জুপিটার থেকে। জুপিটার থেকে, যেমন মানে বৃহস্পতি থেকে যদি 1 2 5 7 9 11 থাকে, তাহলে বিবাহটা হবে, প্রমিসড, এটাকে আমরা বলবো প্রমিসড ম্যারেজ, বিবাহ হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের 1 নম্বর সূত্র ছিল। এবার 2 নম্বর সূত্র কি ছিল? 2 নম্বর ছিল যে যদি জুপিটারের অ্যাসপেক্টটা ভেনাসের সাথে হয় তাহলে আর্লি ম্যারেজ হবে। সেক্ষেত্রে আমরা 18 থেকে 25 ইয়ার্স এর মধ্যে বলেছিলাম। আর যদি সেটানের সাথে অ্যাসপেক্টেড হয়, মানে সেটানের সাথে যুক্ত থাকে, তাহলে ডিলেই হবে, এটা 26 থেকে 32 ইয়ার্স পর্যন্ত হতে পারে। এই গেল 2 নাম্বার। এবার আসলে 3 নাম্বার সূত্রে কি বলছিলাম, ভেনাসের প্লেসমেন্ট অর্থাৎ শুক্রের প্লেসমেন্ট, মেইল হরোস্কোপে আর কি, আমরা শুক্রের অবস্থান দেখে আমরা ডিরেকশন নির্ণয় করতে পারি। ডিরেকশন, এটা এটা আমি দিনে মনে হয় কোনো, এটা আজকে পড়াবো, তাই আলোচনা করে দিই, সমস্যা নাই। আমরা কি বলছিলাম যে শুক্রের ডিরেকশন থেকে আমরা একটা জাতি বা জাতিকার বিয়েটা কোন দিকে হতে পারে সেটাকে আমরা প্রেডিকশন করতে পারি। তো ধরলাম শুক্র যদি উত্তর রাশিগুলোতে, নর্থ সাইন গুলোতে থাকে, তাহলে আমরা ধরে নেব যে জাতক বা জাতিকার বিয়েটা ঠিক সেই দিক থেকেই সম্বন্ধটা আছে। তো উত্তর দিক কোনগুলো? আমরা জানি উত্তর দিক হচ্ছে কর্কট, মানে জলরাশিগুলোই উত্তর দিক। যেমন ধরুন এই যে ভেনাস যদি এখানে থাকে, কিংবা যদি এখানে থাকে, হ্যাঁ, অথবা যদি পিসেস বা মিনে থাকে, এই 3টা রাশিকে বলা হচ্ছে নর্থ সাইন। আর এই নর্থ সাইনে থাকার অর্থ হলো জাতক বা জাতিকা, সে মেয়ে হোক আর ছেলে হোক, ছেলেদেরকে মেয়েদেরকে সরি হাজবেন্ডের ক্ষেত্রে আমরা মার্সকে ধরে নেব। ঠিক আছে, আমরা এটা তাও লিখি নাকি, আমরা মার্স মানে মঙ্গল, মার্স। তাহলে মার্স যদি উত্তর দিক রাশিগুলো থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বলতে পারবো আমরা যে জাতক বা জাতিকার বিয়েটা সেই দিক থেকে আসবে। কেমন? এখন দেখুন, আপনাদের যাদের যাদের সম্বন্ধ বা আপনারা যারা এখনো ম্যারিড,
তাদের জন্মছকটা একটু হিসেব করে দেখবেন কোন দিক থেকে। এখানে আমি বলে রাখি জাতিক বা জাতিকার জন্মস্থান থেকে উত্তর, অর্থাৎ অনেক আছে না যে জন্ম হয়েছে একদিকে কিন্তু বেড়ে উঠেছে আরেক জায়গায়, সেটা হবে না। দেখতে হবে ওই জাতক বা জাতিকার জন্মস্থান কোথায় আছে। ঠিক আছে, ধরলাম এখন অনেকে বললো যে আচ্ছা, এই আপনার কাছে আসলো ক্লায়েন্ট, সে কি এসে বললো, একটা ছেলে আসলো কথা কথা ধরুন, সে বললো আচ্ছা আমার স্ত্রী কোন দিক থেকে আছে। তখন আমরা ভেনাসকে দেখবো যে তার জন্মছকে ভেনাস কোন রাশিতে বসে আছে। সে যদি উত্তর রাশিতে থাকে তাহলে আমরা বলবো উত্তর দিক থেকে তার স্ত্রী আসবে। আচ্ছা, সে যদি ধরলাম দক্ষিণ দিকের রাশিতে বসে থাকে তাহলে বলবো দক্ষিণ। হ্যাঁ, এভাবে বাকি সবগুলো আমরা বলবো। এই সূত্রটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন কিছু কিছু জন্মছকে দেখা যায় কিছুটা মেলানো যায় না, বা অনেকের জন্মছকে কিছু কিছু ক্ষেত্রে একটু বিপরীত বা একটু সাইড চেঞ্জ হতে পারে, বা অনেক সময় অ্যাঙ্গেলস থেকেও আসতে পারে, অর্থাৎ ঈশান বায়ু অগ্নি নৈরিত যে রয়েছে নর্থ সাউথ সাউথ ইস্ট এরকম জায়গা থেকে অনেক সময় আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা আরো একটা সূত্র জেনে নেব। সেটা হচ্ছে আমাদের রাশির মালিকের দিক জানতে হবে। অর্থাৎ দেখুন, মঙ্গল বা শুক্র যে রাশিতে বসে আছে সেই রাশির মালিকের দিক জানতে হবে। আমি যদি পয়েন্ট করে একটু লেখার চেষ্টা করি তাহলে আপনাদের মনে হয় একটু ভালো মনে থাকবে। তাহলে কি বললাম, মঙ্গল কিংবা আহ, হয়ে গেছে। তাহলে মঙ্গল অথবা শুক্র, শুক্র যে রাশিতে আছে বা যে রাশিতে অবস্থান করবে আর কি, মানে যে রাশিতে বসে আছে সেই রাশির মালিকের দিক, সেই রাশির মালিকের দিক, ঠিক আছে, জানতে হবে। এটাও আমরা একটা পয়েন্ট, মানে তিনটা অপশন, আমরা তিনটার ভিতরে লিখবো এক্ষেত্রে দিকের ক্ষেত্রে। সেটা হলো প্রথমটা তো বললামই যে শুক্র বা মঙ্গল যে রাশিতে বসে আছে সেই রাশির দিকটাই হচ্ছে আহ হাজব্যান্ড অথবা ওয়াইফের দিক। দুই নাম্বার সূত্র সেটা হলো মানে এই রিলেটেড, অর্থাৎ দিকের সাথে রিলেটেড, সেটা হলো মঙ্গল শুক্র যে রাশিতে বসে আছে সেই রাশির মালিকের দিক জানতে হবে। তো আমি ধরলাম এখন আহ তাহলে এটা কি হবে, যেমন কথার কথা ধরলাম এখানে কর্কটে বসে আছে আপনার কে ভেনাস। তাহলে স্বাভাবিকভাবে কর্কটে বসে থাকলে প্রথমটা পেয়ে গেলাম উত্তর দিক, সেটা তো আমরা প্রাইমারি অপশন 1 নম্বরে পেয়ে গেলাম। 2 নম্বরে দেখতে হবে এই রাশির মালিককে, কর্কট রাশির মালিককে মুন, চন্দ্র। তো চন্দ্রের তো একটা দিক আছে, প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু আলাদা আলাদা দিক রয়েছে। ওকে, তাহলে চন্দ্রও কিন্তু উত্তর দিক। আমরা জানি চন্দ্র হচ্ছে আপনার আহ যে চন্দ্রের তো একটা দিক রয়েছে, সেই চন্দ্রের দিকটা আমরা একটু জানার চেষ্টা করবো। প্ল্যানেটের বিভিন্ন দিকগুলো আপনারা কি জানেন? আচ্ছা, যদি না জেনে থাকেন তাহলে আমরা এখানে একটা ছক, এখানে আমি দিকটা একটু বোঝার চেষ্টা করছি, ছোট্ট করে লিখতেছি দেখুন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বাস্তুক্ষেত্র লাগবে, এখনো লাগবে, সবসময় লাগবে। তাহলে আমরা এই দিকটা একটু জানার চেষ্টা করি। দেখুন, এখানে আমাদের প্রথমত হচ্ছে আমাদের নর্থ, এটাকে আমরা বলবো নর্থ বা নর্থ সাইড, ঠিক আছে। এই নর্থের যে মালিক বা নর্থ হচ্ছে কোন গ্রহের দিক, গ্রহ হিসেবে আমরা বাংলায় লিখি উত্তর। এটা হচ্ছে উত্তর দিক, আর উত্তর দিকে আমাদের যে মালিক সেটি হলো বুধ। বুধের স্থানটা হচ্ছে উত্তর দিক। তাহলে আমরা যদি গ্রহটা বুধ হয় সেটাও আমরা উত্তর দিক ধরে নেব। তার ঠিক অপোজিট সেটা হলো দক্ষিণ। এখন দক্ষিণ দিকের গ্রহ কোনটি? দক্ষিণ দিকের গ্রহ হচ্ছে মঙ্গল, ঠিক আছে, মঙ্গলটা হচ্ছে দক্ষিণ দিকের গ্রহ, বা মঙ্গলের দিকটা দক্ষিণ। আচ্ছা, এবার আমরা দেখবো ইস্ট বা পূর্ব। তাহলে পূর্ব দিক, পূর্ব দিকের মালিক বা পূর্ব দিকের কোন গ্রহটা প্রতিনিধিত্ব করে বা রেপ্রেজেন্ট করে, সেটা হলো রবি। রবি হচ্ছে পূর্ব দিক। আর রবির ঠিক যে অপোজিট সেটা হলো পশ্চিম। এই জায়গাটাকে বলা হচ্ছে পশ্চিম। পশ্চিম দিকের যে মালিক বা যে গ্রহটার প্রতিনিধিত্ব করে সেটা হলো শনি। ঠিক আছে, শনি হচ্ছে পশ্চিম দিকের মালিক। তাহলে প্রধানত তিনটা, সরি চারটা দিক আমরা পেয়ে গেলাম। এবার আসবে আমরা চারটা অ্যাঙ্গেলস বা চারটা কোণ। সেই চারটা কোণ কি কি? এই যে ঈশান বায়ু অগ্নি অরির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো, এটাকে আমরা কিভাবে করবো? যেমন কথার কথা, প্রথমে নর্থ, এই যে উত্তর দক্ষিণ বা ধীরে ধীরে এক একটা করে আসতেছি। প্রথমে এটা
এটা হলো আমাদের উত্তর পূর্ব। তাহলে উত্তর পূর্ব এই কোণটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব কোণ। আর এই কোণের যে গ্রহগুলো আছে বা যে গ্রহগুলো সেটা হলো বৃহস্পতি এবং চন্দ্র। তাই বৃহস্পতি এবং চন্দ্রটা হচ্ছে উত্তর পূর্ব জায়গা। এরপরে এখানে মাঝখানে যে কোণটা পাবো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব। তা আমি লিখলাম দক্ষিণ পূর্ব। আর দক্ষিণ পূর্ব যে গ্রহটা থাকবে সেটা হচ্ছে শুক্র। ঠিক আছে, দক্ষিণ পূর্ব সেটা হচ্ছে শুক্র বা সাউথ ইস্ট যেটাকে বলে। আচ্ছা, এখানে আমরা যে গ্রহটা পাবো এই কোণে সেটাকে বলা হচ্ছে সাউথ ওয়েস্ট, বা যেটাকে আমরা বলবো দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম। আর এখানে যে গ্রহটা থাকবে সেটা হলো রাহু। রাহু দিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। দেন আমরা আর একটা মাত্র আছে, অ্যাঙ্গেলস আছে, সেটি হলো নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম। হ্যাঁ, উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম, এবং এই উত্তর পশ্চিমে যে গ্রহটা থাকবে সেটা হলো কেতু। ঠিক আছে, তো ওভারঅল আমরা তাহলে সবকিছু পেয়ে গেলাম যে কখন কোন গ্রহর দিক। তাহলে বলুন, আমি যদি একটা জন্মছক বললাম যেখানে বসে আছে কোথায়, যেখানে ভেনাস বসে আছে কর্কটে, তাহলে কর্কটের জন্য প্রথম সূত্রে উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় হচ্ছে চন্দ্র, তাহলে চন্দ্রের দিকটা কি? চন্দ্রের দিক হচ্ছে উত্তর পূর্ব। বুঝা গেল? তাহলে আমরা লিখলাম উত্তর, আমরা 1 নম্বর সূত্র লিখলাম উত্তরে পেলাম, 2 নম্বরে পেলাম উত্তর পূর্ব। ঠিক আছে, অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম উত্তর পূর্ব। এবার 3 নম্বর যে সূত্র সেটা হলো মঙ্গল শুক্র যে ডিগ্রিতে আছে, মঙ্গল বা শুক্রের তো একটা ডিগ্রি থাকবে, যে ডিগ্রিতে আছে তার কক্ষলরের অবস্থা। এটা কক্ষলর এখনো পড়াই নাই, কক্ষলর আরো পরে পড়বো, এটা আমি পরে প্রয়োজনে আবার বুঝিয়ে দেবো। কক্ষলরে অবস্থিত যে রাশির দিক সেটা জানতে হবে, তাহলেই আমাদের টোটালি দিক বেরিয়ে আসবে। সেখান থেকে আমরা একটা দিক পাবো, আমরা যে একটা দিক পাবো। ওভারঅল এই 3টা সূত্রকে ম্যাচিং করে আমরা দেখবো কার পাল্লা ভারী, উত্তরের পাল্লা ভারী নাকি পূর্বের পাল্লা ভারী, নাকি কিভাবে দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে সূত্রকে মেলানোর পরে যার পাল্লা ভারী হবে সেই দিকটা থেকে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এটা একটা সূত্র। এবার যদি আপনি ভাবলেন যে না আমি আরো নিখুঁত ভাবে জানতে চাই, তাহলে আপনি নিখুঁত ভাবে জানার জন্য আপনার সপ্তম ভাবকে জানতে হবে। বৃহস্পতি যে লগ্ন যেখানে বসে আছে তার সপ্তম ভাব এটা কোন দিক পড়ছে সেটাও আপনি একটু তুলনা করবেন। ঠিক আছে, আবার দেখা গেল কি আপনি স্বাভাবিক ট্রেডিশনাল লগ্ন যেখানে রয়েছে তার সপ্তম ভাবটা আপনি দেখলেন, এবং নবাংশে, বিশেষ করে নবাংশে আপনি দেখলেন যে কোথায় লগ্ন বসে আছে। ওকে, এই সপ্তম পতির অবস্থানটা কোন রাশিতে রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। ওভারঅল আমাদের এই সব বিবেচনা করলে আমরা টোটাল এক্সাক্ট একটা দিককে আমরা, অ্যাস্ট্রোলজি তো অনেক সূত্র, সকল সূত্রকে যদি আপনি অ্যাপ্লাই করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আপনাকে প্রেডিকশন যত বেশি সূত্র মেলবে তত বেশি আমাদের প্রেডিকশনের পারফেকশনটা খুব ভালো হবে। ঠিক আছে, তবে আমি এর আগে উপরের যে 2টা সূত্র দিয়েছি প্রথম দিকে, ওই 2টো সূত্র আপনার ম্যাক্সিমাম 80 থেকে 90% মিলবে। ওইটাই ওইটাই দেখা গেছে বেশিরভাগ ছকে এমনটাই। ঠিক আছে, আপনাদের যার যার ছক সুন্দর করে যারা বিলি করেছেন দেখবেন মেলে কিনা। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। এটা এটা সমস্যা নাই, এটা সুন্দরভাবে আমরা নোট করব। এই গেল, আমরা দিকের সূত্রটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কথা নেই আশা করি। আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তীতে আসি। তাহলে কি, এটা গেল আমাদের একটা সূত্র, তাহলে ডিভিয়েশন থেকে বের করবো, আমরা সেটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসুন আরেকটা সূত্র, আমাদের 4 নম্বর সূত্র, এটা দিনই এটা আজকে লিখে নেবেন। সেটা হলো বৃহস্পতি এবং ভেনাস, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র যদি একই হাউসে থাকে, মানে একই রাশিতে থাকে আর কি, অর্থাৎ 1, 5, 9, 5, 9, 7 এগুলোতে না থেকে যদি একই থাকে, একই হাউসে যদি থাকে, তাহলে নেটিভ এবং তার ওয়াইফ, ঠিক আছে, একই গ্রাম থেকে বা একই শহরের মধ্যেই হবে। এটা অনেকে বলে না যে আমার স্ত্রী কি দূরে কোথাও থেকে আসবে নাকি কাছাকাছি এলাকা থেকে নাকি একই জায়গা থেকে হবে। এরকম বের করার জন্য আমরা কি করব, দেখতে পারবো আমরা জুপিটার মানে জুপিটার মানে তো জীব নিজেই, এবং শুক্র কিন্তু একই সাথে যদি বসে থাকে একই হাউসে,
তখন আমরা যে বলবো যে এই জাতকের স্ত্রী তার সাথে কানেক্টেড, মানে এতটাই ক্লোজ কানেক্টেড যে একই গ্রামে বা একই শহরে সে অবস্থান করবে, দূরে কোথাও যাবে না। বোঝা গেছে? এটা বেশি এই সূত্রটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা গেল, আশা করি সূত্রটা একটু মনে রাখবেন। বৃহস্পতি সূত্র যদি একই রাশি থাকে তাহলে একই কাছাকাছি অঞ্চল থেকে আসবে, একটি শহর বা একটি গ্রাম। পরের 5 নম্বর সূত্র, সেটা হলো আমরা, এটাও দিয়ে দেওয়া হয়নি, এটাও লিখতে হবে। সেটা হলো শুক্র যদি উচ্চস্থ থাকে, মানে এক্সল্টেড থাকে, ঠিক আছে, কারো জন্ম, বিশেষ করে মেল নেটিভের কারো জন্মছকে যদি ভেনাস কি থাকবে, উচ্চস্থ থাকে, তো সেক্ষেত্রে কিছু বেনিফিট তো অবশ্যই আছে। আর তার মধ্যে হলো যে নেটিভ একটা ধনী এবং ধনী পরিবার থেকে আসবে, মানে সরি, যে স্ত্রী স্ত্রী একটা ধনী পরিবার থেকে আসবে এবং অত্যন্ত দেখতে বিউটিফুল হবে, আকর্ষণীয় হবে, মোহনীয় হবে, ঠিক আছে। কারণ যার যার জন্মছকে বৃহস্পতি, আমরা দেখে বলতে পারবো তার স্ত্রী কেমন হবে। এক্ষেত্রে আবার বলি, যেমন আমরা অনেক সময় এক্সল্টেড হয় বা ডেবিলিটেড তো হতে পারে, যেমন বিভিন্ন রকমের বিভিন্ন এক্সাম্পল আমি এখানে লাস্টে দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিছু বিষয় আছে, এক্সল্টেড হলে কি হবে, ডেবিলিটেড হলে কি হবে, এই যে এডিশনাল মডিফায়ার গুলো একটু দেখে নিন। এটার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, যেমন ধরুন কারো যদি এক্সল্টেড ভেনাস থাকে তাহলে আইডিয়ালিস্টিক প্রকৃতির সেলফলেস এবং একটা হলো পয়েটিক ওয়াইফ থাকে, অর্থাৎ তার মধ্যে রোমান্টিসিজম একটু বেশি থাকবে। হ্যাঁ, একটু পয়েটিক, কাব্যিক যা কিছু করবে তার মধ্যে একটা কবিতা, রোমান্টিসিজম, আধুনিকতা এগুলো থাকবে, কল্পনা বিলাসী এগুলো থাকবে, এবং সেলফলেস থাকবে, মানে কেমন জানি স্বার্থক খুব একটা কাজ করবে না, এগুলো আইডিয়ালিস্টিক প্রকৃতি, একটু ভাববাদী প্রকৃতির দর্শন, তার জীবনে একটা জীবন দর্শন কাজ করবে। এবং এখানে তো পয়েন্ট আছেই, সেই সাথে আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন, সেটি হলো সুন্দরী হবে ওয়াইফ, এবং মোটামুটি একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আসবে, অর্থাৎ তার বাবার বা তাদের যে বংশ পরিচয় এগুলো খুবই নামডাক থাকবে, নামডাক বলা একটা পরিবার থেকে আসবে। আর যদি ডেবিলিটেড হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি ভাইব্রেশন থাকবে, সেটা হলো একটু ইমোশনালি একটু কি থাকবে, লাজুক প্রকৃতির হবে, বা তার সৌন্দর্যটা অতটাই অ্যাট্রাকটিভ হবে না, ঠিক আছে। এবং সে আবার একটু পারফেকশনিস্ট হবে, অর্থাৎ একটু যাই হোক নিখুঁত ভাবে করার চেষ্টা করবে, খুঁতখুঁতে স্বভাব থাকবে এবং অনেকটা ক্রিটিক্যাল প্রকৃতি থাকবে, মানে সমালোচনা বেশি করবে, কাজের খুঁত ধরবে বেশি। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো দেখা যায় যখন ভেনাস ডেবিলিটেড থাকে বা নিচস্থ থাকে, দুর্বল থাকে, ঠিক আছে। এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো আমরা নিয়ে করেছিলাম। আর কোনোভাবে ভেনাস যেন 6 8 12 হাউসে না থাকে, ঠিক আছে। 6 6 12 হাউস বলতে আমরা জুপিটার থেকে, বৃহস্পতি থেকে আর কি, বৃহস্পতি থেকে যদি কখনো 6 8 12 হাউসে থাকে, উত্থান যাকে বলা হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে একটি প্রবলেম তৈরি করবে। এই সূত্রগুলো আমরা পড়বো আপনার নো ম্যারেজ কিংবা আমাদের যে ডিভোর্স, ওই সকল ক্ষেত্রে আমরা এই সূত্রটা পড়বো, তাই আপাতত আলোচনা এটা করি নাই। ওকে, তাহলে আমরা আবার ফিরে আসি আমাদের এখানে। যে বললাম কি, আমরা তাহলে শুক্র এবং বৃহস্পতি একই থাকলে সেম জায়গা থেকে আসবে। এবার পরের সূত্র বলি। পরের সূত্র হচ্ছে আমাদের 6 নাম্বার একটা সূত্র, সেটি হলো, দেখুন, ভেনাস যদি জুপিটারের সেকেন্ড হাউসে থাকে, খেয়াল করুন, আমরা আরেকটা ভাবে বলতে পারি, ভেনাসের দ্বিতীয় স্থানে যদি বৃহস্পতি থাকে, কথার কথা, শুক্র শুক্র এগিয়ে যাচ্ছে কার দিকে, এরপরে সেকেন্ড রাশিতে কি রয়েছে, বৃহস্পতি রয়েছে, মানে শুক্রের দিকে এগিয়ে আসছে, দ্বিতীয় ভাবে বৃহস্পতি বসে আসছে। তো বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, অর্থ, ধনস্থান এগুলোর কারক গ্রহ। তাহলে কি বলবো আমরা, যে নেটিভ অর্থাৎ জাতিটা বা যে স্ত্রীটা আসবে সে অবশ্যই ধনী পরিবার, ওয়েলথ ওয়েলথ হবে আফটার ম্যারেজ, বিয়ের পর পরে সে ধনী হবে। বা এই সূত্রটা আমরা এবার বলতে পারি, যদি বৃহস্পতি পরে থাকে তাহলে জাতক তো বিয়ের পরে সে কাকে মিট করছে, শুক্রকে মিট করছে। তাহলে এই শুক্র মানে স্ত্রী, আবার শুক্র মানে অর্থকারক গ্রহ, তাহলে এই জাতক যখন তার স্ত্রীকে পেয়ে গেল, সেই সাথে অর্থকেও পেয়ে গেল, এটাও হতে পারে, ঠিক আছে? আবার এখানে আরেকটা সূত্র বলি, যে বৃহস্পতি যদি পরে থাকে তাহলে শুক্র কিন্তু কার দিকে এগিয়ে যাচ্ছে, বৃহস্পতি, অর্থাৎ বিয়ের পরে জাতিকা একটু জ্ঞানী হবে, একটু আধ্যাত্মিকতা চর্চা করবে বা একটু ধর্মশাস্ত্র চর্চা করবে, একটু মেচুরিটি আসবে।
আর বৃহস্পতি শনি এরা হচ্ছে ম্যাচুরিটি কারক গ্রহ। হ্যাঁ, এদের মধ্যে একটু জ্ঞান থাকবে, বিভিন্ন পরিপক্কতা থাকবে। সূত্রটা বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যে ফিমেল, তো বললাম অনেক কিছুই। আমরা ফিমেল নেটিভ থেকে কিভাবে হাজব্যান্ডের নেচার বিচার করবো এটি দেখানোর জন্য আমরা এখানে সূত্র দিয়েছি যে হাজব্যান্ডস নেচার কিভাবে আমরা বের করবো। ফিমেল থেকে সান, মার্স থেকে মঙ্গল হচ্ছে আমাদের পজিটিভ প্ল্যানেট। তাহলে মঙ্গল থেকে আমরা এই যে সান যখন থাকবে, তো স্বাভাবিকভাবে কি হতে পারে দেখুন, সানের কিছু বিষয় এখানে আসবে। তার মধ্যে আহ প্রথম হলো কি, প্রাউড, অথরিটেটিভ এবং অ্যাম্বিশিয়াস। তাহলে রবি হচ্ছে আমরা জানি তার মধ্যে অহংবোধটা থাকবে, যেহেতু সেই সৌরজগতের প্রাণ বা গ্রহদের মধ্যে অনেক শক্তিশালী এবং তার টেলস এগুলো অনেক বেশি। তাহলে প্রাউড, অথরিটি মানে কর্তৃত্ব পরায়ণ আর কি, এবং অনেকটা উচ্ছ্বাসী, অর্থাৎ অনেক বাসনা করবে। হ্যাঁ, খ্যাতি প্রতিষ্ঠা পাওয়ার পেছনে তার যথেষ্ট রকমের অবদান রয়েছে। তাহলে হাজবেন্ডও কিন্তু খ্যাতিমান হতে পারে, হাজবেন্ড কিন্তু অত্যন্ত প্রাউড হতে পারে তার কর্ম নিয়ে বা তার অ্যাক্টিভিটির দায় দায়িত্ব নিয়ে, এবং অনেকটাই কর্তৃত্ব পরায়ণ হবে পরিবারে। ঠিক আছে, এবং স্ট্রং উইল, অনেক শক্তিশালী ইচ্ছা শক্তি থাকবে তার মধ্যে। এরপরে রয়েছে কি আমাদের যে লিডারশিপ কোয়ালিটি অবশ্যই থাকবে, এটা মঙ্গল এবং রবি এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত দারুণ ভাবে কাজ করে। তারপর কমান্ডিং পার্সোনালিটি, মানে অন্যকে কমান্ড করা, পরিচালনা করা, এই বিষয়গুলো কিন্তু থাকবে। এরপর রয়েছে যেমন রেসপেক্ট, সে সবসময় সম্মান চাইবে। হ্যাঁ, তারপরে ধরুন কোথাও যদি তাকে মোটামুটি কন্ট্রাডিক্টেড কিছু জায়গা রয়েছে যেখানে গিয়ে সেই ভালো করবে না, সেই জায়গাগুলোকে ডিসলাইক করবে, অর্থাৎ যেতে চাইবে না। মানে যেমন কথার কথা, একটা সিংহ যেমন যাত্রার সাথে মেশে না, সে কিন্তু বনের অন্যান্য প্রাণীদের সাথে খুব মেশে না, সে একটা ভাব বজায় রেখে চলে। একইভাবে রবিরও কিন্তু টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যায় যে সেই যেখানে যেখানে তার অপছন্দের জায়গা বা যেখানে গিয়ে সে সম্মান পাবে না, ওই সকল জায়গাগুলোতে সে যেতে চায়। ওকে। তারপর রয়েছে যেমন ধরুন, যদি একটু অগ্নিকারক গ্রহে থাকে, যেমন অগ্নিকারক গ্রহ বলতে কি কি, মেষ রাশি, তারপরে এই যে সিংহ রাশি এবং ধনু রাশি। তো সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা যায়, সেগুলো কি ইগো প্রবলেম, ইগো ক্ল্যাশেস এন্ড অ্যাঙ্গার ইস্যু। দেখুন এই ক্ষেত্রে তার অহংবোধটা একটু বেড়ে যায় এবং তার রাগ কিছুটা থাকে, রবির সাথে থাকবে। হ্যাঁ, তারপরে এরপর রয়েছে আরটি, সেটি হলো যে আমাদের কারেজাস অ্যান্ড প্রোটেক্টিভ টুয়ার্ড ফ্যামিলি। ঠিক আছে, কারেজাস মানে সাহস। 5 নম্বর পয়েন্ট একটু দেখুন, কারেজাস, কারেজাস মানে কি, সাহস, এন্ড প্রোটেক্টিভ টুয়ার্ড ফ্যামিলি, পরিবারের প্রতি অনেকটাই রক্ষণশীল প্রকৃতি থাকবে। এবং হাই স্ট্যাটাস, সমাজে হাই স্ট্যাটাস পাবে, গভর্নমেন্ট কানেকশন কিন্তু জোরালো। আমরা অনেকে জিজ্ঞেস করে না যে আসলে আমার হাজব্যান্ড যিনি আসবেন তিনি কি সরকারি চাকরি করবেন কিনা বা সরকারি কোনো ফেসিলিটি পাবে কিনা। ওটি দেখার জন্য আমরা দেখতে হবে কি, আমাদের প্রথমে আমরা মার্সের সাথে যদি গভর্নমেন্ট কারো গ্রহ যেমন সান কিংবা মুন এরা যদি থাকে, অর্থাৎ সেটা না থাকলে কথার কথা, সেটার মানে কর্মকারক গ্রহ, রবি মানে সরকার, আবার মুন মানে ট্রাভেলিং বা রাস্তা পরিবর্তন, এইগুলো থাকলে সবসময় মনে রাখবেন গভর্নমেন্ট যোগকে নির্দেশ করবে। সেই সাথে বৃহস্পতি দৃষ্টি বা বৃহস্পতি কানেকশন থাকলে তো আরো ভালো, এটি আরো শক্তিশালী হলো। ঠিক আছে, তাহলে মার্সের সাথে যদি সান মুন বা এরকম বৃহস্পতি এগুলো যুক্ত থাকে, তাহলে অবশ্যই গভর্নমেন্ট জব বা সরকার থেকে সরকারি চাকরি করবে বা উচ্চ পদস্থ হাই র্যাঙ্কিং জব করবে। হ্যাঁ, সবসময় যে সরকার হবে এমনটা না। সরকারি মানে কি বোঝায়, অর্থাৎ আমাদের সমাজে যেগুলো ফার্স্ট ক্লাস জব এবং রাষ্ট্রায়ত্ত যে কোম্পানিগুলো রয়েছে সেখানে জব করা, অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানি। আর রবি মানে অনেক নাম যশ খ্যাতিমান যে কোম্পানিগুলো রয়েছে, মাল্টি এমএনসি, সেই এমএনসি তো চাইলে সে উচ্চ পদে কাজ করতে পারে বা হাই স্যালারি করতে পারে, এরকমও এগুলো দেখতে পারে। আচ্ছা, তাহলে হাই স্ট্যাটাস পাবে। ওকে। এরপরে যেটা দেখা যায় সেটা হলো ওয়েল ব্যালেন্স। দেখুন নোবেল এবং হিরোইক পার্টনার থাকবে, অর্থাৎ সে মোটামুটি বলা যায় হিরো, একদম পরিবারের মধ্যে হিরো, অর্থাৎ যাকে সবাই মেনে চলবে এবং খুব ব্যালেন্স করে কিন্তু সেই চলতে পারবে। ওকে। এই হচ্ছে আমাদের সানের সাথে থাকলে। এবার আমরা মুনের সাথে থাকলে কিরকম হতে পারে, এটা খুব কমন, অনেকটাই আমরা ইজিলি প্রেডিক্ট করতে পারবো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানটা যদি একটু দেখি, সেটা হলো হাজব্যান্ড একটু ইমোশনাল প্রকৃতি হতে পারে।
কারণ যেহেতু মন যুক্ত আছে, ইমোশনাল এবং অনেকটা ইম্পালসিভ। এরপরে রয়েছে দেখুন অ্যাফেকশনেট, আবেগিক, সেটা অবশ্যই, এবং মাঝে মাঝে কিন্তু একটু হার্ড হয়, অর্থাৎ এরা অল্পতেই দেখা যায় কি কি ক্ষতিগ্রস্ত হয় বা দুঃখ প্রকাশ করে, কিংবা অনেক সময় দ্রুত রাখতেও পারে। হ্যাঁ। আচ্ছা, রোমান্টিক, কেয়ারিং এবং মুডি প্রকৃতির হয়, এটা আমরা আগে বলেছিলাম, এটা চন্দ্রের কিছু গুণাগুণ, সে একটু কেয়ারিং প্রকৃতি, একটু মুডি প্রকৃতি। মুড বলতে একটু মুড সুইং যাদের হয় আর কি। আর রোমান্টিক তো আছেই, এবং যে কোনো সময় আবার চেঞ্জ হয়ে যায়, মন তো আছে চেঞ্জ, পরিবর্তন, মানে এই খানিক এতটুকু, খানিক ওটা, খানিক সেটা, এগুলোকে আমরা মুড সুইং বলি। এই জন্য এখানে বলছে চেঞ্জ কুইকলি, দেখুন তার ফিলিংস গুলো কিন্তু দ্রুত আসে, দ্রুত হারিয়ে যায়, জলবিন্দুর মতো। হ্যাঁ? আচ্ছা, এরপরে রয়েছে সেন্সিটিভ প্রকৃতি, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সেন্সিটিভ থাকবে সব সময়। হ্যাঁ। অনেক সময় মানে এক কাজ মানে চিন্তা করে পরে আর কাজ করে আগে, অর্থাৎ মুখ থেকে ফুস করে একটা কথা বেরিয়ে গেল, এরপরে চিন্তা করলো যে না, আসলে এই কথাটা তো বের করা উচিত হয়নি। অর্থাৎ তার চিন্তাটা পরবর্তী, তার কাজটা হয় আগে। এটা কিন্তু ক্ষতিকর। আমরা জানি একটা গুলির মুখের ভাষা আর বন্দুকের গুলি যদি বেরিয়ে যায়, কখনো এগুলো ফেরত নেওয়া যায় না, এগুলোর সাথে সাথেই মানুষকে অ্যাটাক করবে। এই জন্য খুব সাবধান এগুলোর ক্ষেত্রে। এরা এই ঝামেলাটা পড়ে যায়, অর্থাৎ এরা বেফাঁস কথাবার্তা বলে ফেলে অনেক সময়, এই ঝামেলাগুলো তৈরি হয়। আচ্ছা, গেল। তারপর আসুন, ইফ মুন ইজ উইক, যদি চাঁদ চন্দ্র দুর্বল হয়, দুর্বল বলতে আমরা জানি নিচস্থ, চন্দ্র নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে। তো সেক্ষেত্রে উইক হলে বা অথবা যদি পাপকর্তারিতে পড়ে যায়, তাহলে সেটা ইমোশনালি ইনস্টেবিলিটি থাকবে, আবেগিক ভাবে সে অনেকটা অস্থির প্রকৃতির হবে, এবং স্থিরতা থাকবে না, রেস্টলেসনেস থাকবে, সবসময় একটা অস্থির মেন্টালিটি থাকবে, মাই হাজবেন্ড আর কি। আচ্ছা, যদি ভালো জায়গায় থাকে, উচ্চস্থ থাকে, বা শুভ ক্ষেত্রে থাকে, বা শুভ গ্রহের পুজো পায়, কানেকশন পায়, তাহলে হাইলি ডিভোটেড হবে, এবং তার অত্যন্ত ভক্তিপরায়ণ, নিবেদিত প্রাণ, মানে নিঃস্বার্থ ভাবে কাজ করবে, এবং প্রোটেক্টিভ হাজবেন্ড হবে, অর্থাৎ পরিবারের প্রত্যেককে সে প্রোটেক্ট করবে, ভরণ পোষণ থেকে শুরু করে আর্থিক দিক, সব দিক থেকে ভালো বেনিফিট পাবে। আর্টিস্টিক মেন্টালিটি, ইমাজিনেটিভ এবং ইজিলি মোটিভেটেড বাই ইমোশন। এগুলো আমরা ইজিলি, নোটস তো আছে, এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। তো যাই হোক, আমি এটা আর আলোচনা করছি না, এখানে আমাদের প্রত্যেকটা পয়েন্ট নোটসে দেওয়া আছে, আপনারা নোটস চাচ্ছিলেন, তাই নোট দিলাম, সমস্যা নেই। এখন কাজ হচ্ছে এগুলো প্রিন্ট করে নেবেন, এরপরে এগুলো আস্তে আস্তে স্টাডি করতে হবে, এবং এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। মুখস্থ কিছু জিনিস আসলে মুখস্থ করা যায় না, এগুলো চর্চা করতে করতে মাথায় এমনিতে গেঁথে যাবে। আর আপনি জোর করে মুখস্থ করতে যাবেন, ঝামেলা হয়ে যাবে, মুখস্থ হতেই চাইবে না, কারকতা কিংবা এই প্রেডিকশন গুলো মুখস্থ হতে চাইবে না। জাস্ট অ্যাপ্লাই করবে নিজেদের ছকে, পরিবারের ছকে, বন্ধু বান্ধবের ছকে, পাড়া প্রতিবেশী বা ক্লায়েন্টের ছকে, সবসময় এগুলো অ্যাপ্লাই করবেন। প্রথম প্রথম আপনি হয়তো নোট দেখে দেখে প্রেডিকশন করলেন, পরে একসময় মুখস্থ হয়ে যাবে, বা অনেকটাই আইকিউ চলে আসবে। আপনি সব জানার দরকার না, আপনি বেসিক স্যাটার্নের ক্যারেক্টার জানলে আপনি অনেক প্রেডিকশন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে ফিরে আসি। তাহলে আমরা কি বললাম, যে প্রথমে বলি মার্স হচ্ছে হাজবেন্ডের কারাগ্রহ, এবং এই মার্স যদি ওই যে আগের নিয়ম 1 2 3 5 7 9 11-এ যদি থাকে ভেনাস থেকে, তাহলে অবশ্যই ম্যারিজ হবে, আর যদি না থাকে ম্যারিজ হওয়ার সম্ভাবনা কম। গেল। আচ্ছা, এবার আসুন, যদি বৃহস্পতি দৃষ্টি দেয় এই মার্সের উপর বা মঙ্গলের উপর, তাহলে অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে বিবাহ হবে। আর যদি শনি দৃষ্টি দেয় বা শনি কানেকশন পেয়ে যায়, লেট ম্যারিজ হবে, অর্থাৎ ওই আগের মতো হিসাব 26 থেকে 32 এরকম সময় হবে, ডিলে ম্যারিজ হবে, ডিলে অফ ম্যারেজ। তারপরে তৃতীয় সূত্র আবার মিলাই, সেটা হলো মার্স যে রাশিতে বসে থাকবে সেই রাশির দিক থেকেই এই হাজবেন্ডটা আসবে। ঠিক আছে? এবং সেক্ষেত্রে সূত্র দুটো ইউজ করবে, যা যা বললাম, প্রত্যেকটা গ্রহের ডিগ্রি, রাশির অধিপতির ডিগ্রি, সরি দিক, এবং আরেকটা হচ্ছে রাশির দিক, দুটোকে কম্বাইন করে তবেই আমাদের এটা নির্ণয় করতে হবে ডিরেকশনটা। এই সূত্র যা যা পড়াইলাম, সেই সবগুলো সূত্র আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, বলেন এখন এতটুকুর মধ্যে কোনো কাজ আছে কিনা, আমরা পরে আবার আবার যাবো, আরো অনেক সূত্র আছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। হ্যাঁ। আচ্ছা, তো দেখুন, স্ত্রীর বর্ণনা আমরা তো নেচার। হ্যালো হ্যাঁ, বল। স্যার, আপনি পরিষ্কার এটা বললেন যে
কোনো মহিলা যদি মঙ্গল যে ঘরে বসে থাকবে, হ্যাঁ, যদি মেসে বসে থাকে তাহলে পূর্ব দিক থেকে স্বামী আসবে, এটাই তো? হ্যাঁ, আবার যদি মনে করুন যদি বৃষতে বসে থাকে তাহলে দক্ষিণ দিক থেকে আসবে। এটা একটা সূত্র মাত্র, এছাড়া আরো দুটো সূত্র আছে, সব সূত্রকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা। এটা হলো একটা সূত্র, আর পরের সূত্রটা আপনি মানে পরে জয়েন করছেন তো আমি আবার রিভিউ করছি। পরের সূত্রটা হলো, এই মার্স কিংবা ভেনাস যে রাশিতে বসে থাকবে সেই রাশির মালিকের দিকটা জানতে হবে। কথা কথা আপনি যে বললেন মেষ রাশি, মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল, তো মঙ্গলের দিক কি? মঙ্গলের না দিক না, হচ্ছে আমি তা বলিনি। আমি বলছি একটা মহিলার তার স্বামী কোন দিক থেকে আসবে। যদি মেষ রাশিতে যদি মঙ্গল বসে থাকে তাহলে পূর্ব দিক থেকে, যদি বৃষ রাশিতে বসে থাকে তাহলে আপনার দক্ষিণ হ্যাঁ, হ্যাঁ, দক্ষিণ দিক থেকে, যদি মিথুন রাশিতে বসে থাকে তাহলে হচ্ছে পশ্চিম দিক থেকে, যদি কর্কট রাইট, রাশিতে বসে থাকে তাহলে উত্তর দিক থেকে, এইটাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা হলো একদম সবচেয়ে বেশি জোরালো সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে জোরালো। এটা ছাড়া আরো দু তিনটা অনেকটা সূত্রই আছে, সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো। পক্ষ লড়টা আমরা আচ্ছা আচ্ছা, শিখবো। পক্ষ লড় ঠিক আমরা আছে স্যার। করি নাই। পক্ষ লড় যখন শিখবো তখন আরো নিখুঁত ভাবে আমরা অ্যানালাইজ করতে পারবো। ওকে। আচ্ছা, গেল। তাহলে এরপর আমরা তো নেচারটা পড়লাম, এবার আমরা একটু দেখি যে, আমি আবার বলছি যে শুক্র যদি তুঙ্গস্থ হয় তাহলে কি হবে? আম, স্ত্রী ধনী পরিবার থেকে মেয়ে হতে পারে, বা সুন্দরী হতে পারে, আর্টিস্ট হতে পারে, আর্টিস্টিক মেন্টালিটি থাকতে পারে, এবং শৌখিন প্রকৃতির হতে পারে, ঠিক আছে? আবার দেখা যায় কি বিবাহের পরে জাতকের উন্নতি হতে পারে। ঠিক একই ভাবে ঠিক উল্টোটা, অর্থাৎ মার্স যদি কি হয়, তুঙ্গস্থ থাকে, আমরা জানি মঙ্গল তুঙ্গস্থ হয় কর্কট রাশিতে, সরি উল্টো হয়, মকর, মকর। তাহলে মকরে গিয়ে উচ্চস্থ হয়, তাহলে মকরে উচ্চস্থ হলে পরে তার মধ্যেও হাজবেন্ডের কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। সেটা হলো হাজবেন্ড অবশ্যই শক্তিশালী প্রকৃতির মেন্টালিটি, সাহসী হবে অত্যন্ত, এবং তার মধ্যেও কিন্তু মেচুরিটি থাকবে হাজবেন্ডের মধ্যে, নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে, কর্তৃত্ব পরায়ণ থাকবে। তাছাড়া আর কি বলা যায়, যেহেতু মকরে আছে, তাহলে মকরে কিছু বৈশিষ্ট্য আসবে, শনির কিছু বৈশিষ্ট্য আসবে, সব বৈশিষ্ট্যগুলো ঢুকবে কার মধ্যে? হাজবেন্ডের মধ্যে। বোঝা গেল? পৃথিতত্ত্ব, পৃথিতত্ত্ব মানে কি? পৃথিবীকে আমরা বলি একটু স্থায়ী, বা যেটাকে আমরা বলি স্থায়ী প্রকৃতি আর কি। আহ অগ্নির পরে পৃথিবী আসবে, অগ্নি পৃথিবী বায়ু জল এভাবে আসবে, তো একটু শক্ত প্রকৃতির মেন্টালিটি, কর্তৃত্ব পরায়ণ অবশ্যই থাকবে। আবার শনির মধ্যে কিছু আছে ন্যায়, ন্যায় বা, ঠিক আছে? তার হাজবেন্ড অবশ্যই ন্যায় নীতিতে বিশ্বাসী থাকবে। আবার তার হাজবেন্ডের মধ্যে পরিশ্রম করার মেন্টালিটি থাকবে, যেহেতু শনির ক্ষেত্রে পরিশ্রম অবশ্যই থাকবে। তবে যদি একটু নেগেটিভ হয় মঙ্গল, যদি ধরো না পাপকর্তারিতে পড়ে যায়, কিংবা অশুভ গ্রহের দৃষ্টি পায় বা কানেকশন পায়, তাহলে একটু অলসতাও আসতে পারে হাজবেন্ডের মধ্যে, এবং এই বিষয়গুলো কিন্তু হাজবেন্ডের মধ্যে থাকে। তবে ওভারঅল তার হাজবেন্ড একটা ভালো জায়গায় এস্টাবলিশ হবে, হ্যাঁ, এবং স্থায়ীভাবে এস্টাবলিশ হবে যদি মঙ্গল উচ্চস্থ থাকে এবং যথেষ্ট স্কিল থাকবে। আমরা জানি মঙ্গল যখন উচ্চস্থ থাকে তখন মঙ্গলের যে পজিটিভ ভাইব্রেশন সে সবকিছুই পাবে। তাহলে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন কি কি? সেটি হলো মঙ্গল মানুষকে সাহসী করে, কর্তৃত্ব পরায়ণ করে, এবং যে কোনো প্রতিযোগিতায় সেখানে সেই জয়ী হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি যাই হোক, যত রকমের ঝগড়াঝাটি, দুর্ঘটনা, মারামারি যাই হোক, সবকিছু নিয়ে সমাধানে চলে আসবে মঙ্গলের, তাই এগুলো থাকে। আবার মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত বিদ্যার প্রতিও আকৃষ্ট থাকে, যেহেতু এটা আমাদের কালপুরুষের অষ্টম রাশি। তাহলে মঙ্গলের মধ্যে অবশ্যই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কিছু গুপ্ত বিদ্যা, বিশেষ করে মেডিসিন লাইন, মেডিকেল লাইন, অকাল্ট সায়েন্স, বাস্তুবিদ, এই সকল বিষয়ে হাজবেন্ডের নলেজ থাকতে পারে। এই যে নানান বিষয়গুলো আমরা এগুলো দেখতে পারবো। আচ্ছা, আর বৃহস্পতি তৃতীয় শুক্র থাকলে কি হয়? বিবাহের পরবর্তীতে জাতকের আর্থিক উন্নতি হয়, এটা আমরা পড়েছি। আর শুক্র শনি যদি যুক্ত থাকে, স্ত্রী নিজস্ব উপার্জন থাকবে, সেটা আগে পড়েছিলাম গতকাল। সমস্যা নেই, প্রপার্টি থাকবে, এটা যার দরকার নেই। শুক্র যদি বৃহস্পতি থেকে 6, 4, 6, 8, 10-এ থাকে, এটা আবার একটু বলে দিই, যে আমি এখানে অনেক লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, এই গেল। আচ্ছা, তাহলে আমরা আবার বলছি যে কি,
শুক্র মানে ভেনাস শুক্র যদি বৃহস্পতি থেকে, হ্যাঁ শুক্র যদি বৃহস্পতি থেকে কত, আমরা তো এর আগে যে ভাবগুলো পড়লাম সেটা তো ভালো, এখন পড়বো নেগেটিভ ভাইব্রেশন, অর্থাৎ যদি 4, 6, 8 এবং আরেকটি হচ্ছে 10, ঠিক আছে, এই ভাবগুলো থাকে, হ্যাঁ গুনে গুনে দেখবো আমরা, তাহলে কি হবে, বিবাহে দেরি হতে পারে, সেটা ছেলে হোক এবং পুরুষ হোক আর কি, তাহলে বিবাহ দেরি হতে পারে এবং বিবাহে প্রতিবন্ধকতা আসতে পারে। কারণ স্বাভাবিকভাবেই 6, 8কে তো আমরা নেগেটিভ দুই স্থান বলে থাকি, আর 4 নাম্বার এবং 10 এগুলো মুখ্য ত্রিকোণ, আমি 4, ঠিক আছে, 4 আর 12 এগুলোকে মুখ্য ত্রিকোণ বলা হচ্ছে। আবার আমাদের দশম ভাব তো আমাদের কর্মের সাথে রিলেটেড, কিন্তু আমাদের এক্ষেত্রে যেহেতু কানেকশন নাই, ডিএনএ কানেকশন, তাই দশমটাকে আমরা ধরে নেবো, অর্থাৎ এগুলোর কোনো কানেকশনই নেই, 6, 4, 6, 8, 12তে কোনো কানেকশন নেই ডিএনএ। তাহলে এগুলোর সাথে যদি কানেকশন হয়ে যায় তাহলে কি হয়, ওই যে অনেক দেখবেন যারা আনম্যারিড, অবিবাহিত, হ্যাঁ অথবা অনেক দেরিতে গিয়ে বিবাহ বিবাহ হয়েছে, তাদের ক্ষেত্রে এইগুলোর কানেকশন পাবেন। দেখবেন যে শুক্র বা বৃহস্পতি থেকে অথবা বৃহস্পতি শুক্র থেকে একই কথা 6, 8, 4, 6, 8 বছর বসে আছে, তাহলে এই প্রবলেমটা হয়, সেটা হচ্ছে অনেক দেরিতে গিয়ে বিয়ে করে বা বিবাহে প্রতিবন্ধকতা হয়, অথবা দেখা যায় কি বিয়ে করেছে কিন্তু স্ত্রীর সাথে সেপারেশন হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে, অথবা বিচ্ছেদ, অথবা দেখা গেল কি বেঁচে আছে, বিচ্ছেদ হয়নি কিন্তু অনেক দূরে গিয়ে বাস করে, ধরলাম হাজবেন্ড বিদেশে থাকে, এটাও কিন্তু এক ধরনের সেপারেশন, দীর্ঘদিন অনেক বছর বিদেশ, 4, 5 বছর পর পর আসে, এটাও কিন্তু একটা সেপারেশন। এটাও কিন্তু এই ধরনের কানেকশন গুলোকে দেখতে পাওয়া যায়। তাহলে দেখবেন যে সকল হাজবেন্ড বিদেশ থাকে, হ্যাঁ বা যে সকল স্ত্রী বিদেশ থাকে, তাদের ক্ষেত্রে এই যোগগুলো দেখতে পাওয়া যায়, অথবা যারা আনম্যারিড ব্যাচেলার জীবন, তাদের ক্ষেত্রে হয়, অথবা যারা স্ত্রী মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, মারা যায়, সেটাও কিন্তু এক ধরনের সেপারেশন হচ্ছে, পার্মানেন্ট সেপারেশন। তো এগুলোর ক্ষেত্রে এই যোগগুলো থাকে। তাই যদি কখনো এই যোগগুলো দেখতে পান কারো জন্মছকে, সাথে সাথে আপনি বেশ কয়েকটা পয়েন্ট মাথায় নিয়ে আসবেন, সেটা হলো কি, হয় উনি অবিবাহিত, নতুবা বিয়ে হলেও ওনার মধ্যে বিশাল ডিফারেন্স রয়েছে স্ত্রীর সাথে, হ্যাঁ সেটা বেড সেপারেশন হোক, প্লেস সেপারেশন হোক বা লাইফ সেপারেশন যেটাই হোক, কিংবা ডিভোর্স হয়ে গেছে, কিংবা ওনার অনেক দেরিতে বিয়ে হয়েছে, মানে কোনোটা কোনো না কোনো সূত্র দেখবেন তার জন্য সত্য হবেই, কারণ এগুলো নেগেটিভ ভাইব্রেশন। গেল এই সূত্রটা। পরে আমরা এক্সট্রা আরো কিছু সূত্র বলি, সেটা হলো আরেকটা সূত্র বলি, এটা জানি কয় নাম্বার দিব, ভুলে গেছি আমি, যাই হোক 7 বা 8 নাম্বার সূত্র এরকম হবে। তারপরে আরেকটা সূত্র বলি, সেটি হলো এরকম, যে গুরুর জন্মছকে শুক্র থেকে যদি 1, 5, 9 অথবা দ্বিতীয় কেতু অবস্থান করে, এটা আমরা আগে পড়েছি, হ্যাঁ, অথবা শুক্রের ডিসপোজিটর যে রাশিতে আছে আর কি, সেই রাশির মালিক যদি জন্মছকে শনি বা রাহু কেতুর সাথে কানেক্টেড হয়, বিষয়টা আমি একটু খুলে বলি, একটা ছক আবার রাখি। তাহলে কি বললাম, যদি কেতু থাকে অর্থাৎ 1, 5, 9 বা দ্বিতীয় যদি কেতু থাকে, তাহলে সাংঘাতিক ব্যাপার, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা উদাহরণ দিই, কেমন, যেমন ধরুন ধরলাম এখানে শুক্র বসে আছে, হ্যাঁ, তাহলে এই শুক্র এগুলোই কাকে পাচ্ছে, কেতুকে পাচ্ছে, এখানে মিনে কেতু বসে আছে, তাহলে নিয়ম অনুযায়ী আমরা কেতু যাচ্ছে এদিকে আর শুক্র যাচ্ছে এদিকে, তাহলে এই শুক্র এগুলোই কাকে পাচ্ছে, কেতুকে পাচ্ছে, এটা সাংঘাতিক, খুবই ডেঞ্জারাস, হাইলি ডেঞ্জারাস। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, বিয়ের পরে স্ত্রীর সাথে একটা সেপারেশন দেখতে পাওয়া যাচ্ছে, বা স্ত্রীর সাথে একটা মনোমালিন্য হতে পারে, বা বিবাহে প্রতিবন্ধকতা, নানান রকমের উচ্চারণতা বাধা আসতে পারে, ঠিক আছে। এবং স্ত্রীর মধ্যে উদাসীনতা থাকতে পারে, সংসারের প্রতি মন মানসিকতা একটা ডিফারেন্স থাকতে পারে, কারণ সে তো মোক্ষকারক গ্রহ কেতুকে পেয়ে যাচ্ছে সামনে গুলি, হ্যাঁ, এবং এই মোক্ষকারক গ্রহ কেতুকে পাওয়ার মানে কেতু রিলেটেড যা যা কিছু আছে তার জীবনে সেগুলো ঘটবেই। তারপর শুধু এই সেকেন্ড হাউস না, কিভাবে পঞ্চম মানে এখানে থাকলেও হবে, হ্যাঁ, আবার যেমন ধরুন সপ্তমে থাকবে বা নবমে থাকলে যেখানে থাকুক, তো এটা হবেই। আচ্ছা, এটা তো একটা সূত্র গেল, কিন্তু আরো একটা কথা বলেছিলাম, সেটা হলো শুক্রের যদি নাও থাকে তাহলে কিভাবে হবে, ধরলাম কেতুর সাথে কানেকশন পাই নাই কোনো ভাবে, তাও কিন্তু সেপারেশন হয়ে গেছে, তাও ডিভোর্স হয়ে গেছে। তো এটা কারণ কি, কারণ হচ্ছে আমাদের শুক্র যে এখানে কুম্ভ রাশিতে বসে আছে, এই কুম্ভ রাশির মালিককে বা ডিসপোজিটর কে, শনি, বুঝতে পারছেন তো।
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই শুক্রের ডিসপোজিটর হচ্ছে শনি, সেই শনি যদি কোনোভাবে কেতু কানেকশন পায় বা কেতু রিলেটেড, দেখা গেল শনি কেতু এখানে আছে, কথার কথা ধরলাম কেতু এখানে আছে, হ্যাঁ, তো এখানে তো থার্ড হাউস, মানে এটা তো খুব একটা গুরুত্বপূর্ণ না, জোরালো না, কিন্তু শনি কেতু যুক্ত আবার। অথবা আমরা আমরা যদি আরো বলি যে না, চতুর্থ রাশিতে কেতু বসে আছে, কিন্তু কেতুর সাথে শনি কানেকশন পেয়ে গেল, তাহলে কিন্তু অনেক সময় মনোমালিন্য বা নানান রকমের সেপারেশন হতে পারে। হ্যাঁ, তারপরে আরো অনেক ঝামেলা হতে পারে। তার কারণ কি, তার শুক্রের ডিসপোজিটর শনি কেতু যুক্ত, ঠিক আছে, এই কারণেই এই বিষয়টা ঘটে। আমরা ডিসপোজিটর থিওরিটাও আমরা বিএনএ পড়েছি। তারপরে সাইন এক্সচেঞ্জ, ডিসপোজিটর থিওরি, আরো একটা সূত্র বলি মানে এটার সাথে রিলেটেড মনে পড়লো, সেটা যেমন ওই যে সাইন এক্সচেঞ্জ, ধরলাম শুক্র, এই যে হ্যাঁ, এটাও হতে পারে, দারুণ কথা বললেন, হলো এমনটাও হয়। হ্যাঁ, এখানে কেতু আছে, আবার এখানে শনিও আছে, ভালো। তাহলে এখন একটা সাইন এক্সচেঞ্জ হয়েছে কিনা বলুন তো? হয়ে গেল, শুক্রর সাথে শনির ক্ষেত্র বিনিময় সম্পন্ন হলো। তো ক্ষেত্র বিনিময় হলে কি হয়, শুক্র চলে আসবে এখানে, আবার শনি চলে আসবে তার নিজের ছকে। তাহলে যেই মাত্র শুক্র এখানে চলে আসলো, তেমনি সে ও কেতুর সাথে কানেকশন পেয়ে গেল। এটাও কিন্তু হাইলি ডেঞ্জারাস, এটাও কিন্তু ডিভোর্স যোগ বা এগুলো বিচ্ছেদের জন্য একটা ভূমিকা পালন করে। হ্যাঁ, এগুলো অনুঘটক হিসেবে কাজ করে। আবার এমনও আছে, আরো যদি সূক্ষ্মভাবে দেখি জটিল, আরেকটা বলি, যেমন ধরুন চারটে এখানে না দিয়ে আমরা অন্য জায়গায় দিই, সেটা হলো শনিকে কোথায় দেওয়া যায়, সাইন এক্সচেঞ্জ আর কি। সাইন এক্সচেঞ্জ থেকে গেল ডিসপ্লেসিভ থিওরি অনুযায়ী অনেক কিছু বলা যায়। সাইন এক্সচেঞ্জ আসলে বক্রিয়, হ্যাঁ বক্রিয়। বললাম কথার কথা, শুক্র এখানে বসে আছে, কেতু হচ্ছে দ্বাদশ, কেতু চলে যাচ্ছে, ভালো কথা, শুক্র চলে যাচ্ছে। এখন এটা রেট্রোগেট হয়ে আছে, বক্রি হয়ে আছে, তাহলে বক্রি হলে আমরা তাকে কোথায় ধরি, আগের ঘরে ধরে থাকি। তো এখানে 50% সে রেজাল্ট দিচ্ছে, আবার বাকি 50% সে এখানে রেজাল্ট। যেই মাত্র সে আগের ঘরে আমরা তাকে ধরবো বা বক্রি হিসেবে, তখনও কিন্তু কেতু রিলেটেড হয়ে গেল, কেতুর সাথে কানেকশন পেয়ে গেল, তাহলেও কিন্তু ঝামেলা তৈরি হবে। তাহলে ঝামেলা তৈরি হওয়ার বেশ কয়েকটা কারণ আছে, আমাদের সকল কারণগুলো দেখতে হবে, দেখবেন আপনি ছক অ্যানালাইসিস করতে করতে আপনার মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাই এরকম হ্যাঁ যদি স্যার। থাকে, আচ্ছা এরকম যদি থাকে, আবার আবার আরো বলি, অনেক বলা যায় এগুলো, একটা 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 পর মনে পড়ে যাচ্ছে। হেম যাকে বলা হয়, হেম, হেম মানে কি, হেম মানে হচ্ছে রাহু কেতুর মাঝখানে হেম যোগ। এগুলো আমরা ডিভোর্স যোগে পড়বো অবশ্যই, আমি ওই ডিভোর্স বা যদি অবিবাহিত বা থাকা বা বিচ্ছেদ ঘটা, ডিভোর্স হওয়া, এরকম কিছু যোগ তো আছেই, তার মধ্যে এগুলো আসবে। সেটা হলো, ধরলাম কথার কথা, এই যে শুক্র তো এখানে আছে, তাহলে কেতু এখানে রয়েছে, তাহলে রাহু কোথায় থাকবে, এখানে থাকবে। তাহলে আমরা হেম সূত্র পড়েছিলাম যে রাহু এখানে বসে থাকা মানে কি, রাহু থেকে 1, 5, 9 এই কয়েকটা রাশিতে রাহুর প্রভাব থাকবে। তাহলে রাহুর প্রভাব যদি থাকে 1-এ, রাহুর প্রভাব থাকবে এখানে, এটাকে আমরা একটু অন্য কালি দিয়ে রাহু লিখে রাখি, রাহু এখানেও আছে ধরে নেওয়া হবে, আবার রাহু এখানেও আছে ধরে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে রাহু, এটা মনে মনে এটাকে আমরা বলবো হেমদের জন্য একটা ব্র্যাকেটে রাখবো। তাহলে রাহুর অস্তিত্ব এখানে থাকবে। একইভাবে কেতুও কিন্তু তার ঠিক তার জায়গা থেকে পঞ্চমে, ঠিক আছে, পঞ্চমে নবমে থাকে, প্রভাব থাকে। আচ্ছা, এখন এই যে রাহুকে এখানে যখন ধরে নেব, তখন দেখুন তো দুইটা নেগেটিভ প্ল্যানেটের মাঝখানে কে বসছে, শুক্র বসে গেল, তাহলে এটা হেম হয়ে গেল, পাপকর্তাটিতে পড়ে গেল, সেটাও অত্যন্ত খারাপ। রাহু কেতুর মাঝখানে শুক্র পড়ে গেল, এটা হলে কি হয়, এটা হলে জাতকের সাথে বা এই তার স্ত্রীর সাথে বনিবনা হয়, বিচ্ছেদ হতে পারে, নানান সমস্যা তৈরি হতে পারে, বা বিবাহেদেরই হতে পারে, যেহেতু বিবাহ করা গ্রহ শুক্র, আবার শুক্র মানে স্ত্রী, সুতরাং এক্ষেত্রে বিবাহ করতে গিয়ে অনেক ঝুট ঝামেলা হতে পারে। সেটা অনেকভাবে হতে পারে, যেমন কথার কথা, বিয়ের দিন অনেক ঝড় বৃষ্টি শুরু হলো, আগাম কোনো পরিকল্পনা নেই, আকাশ খুব উজ্জ্বল ছিল, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো, তুফান, যে একদম লন্ডভন্ড হয়ে গেল, বা
সবাই সাফারিং করলো, এটাও কিন্তু এক ধরনের বাধা বা প্রতিবন্ধক, এগুলো এমনটা হয়। অথবা হতে পারে বিয়ের বা আগের দিন বা বিয়ের দিন কোনো ব্যক্তি তার নিকট কোনো আত্মীয় অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, সেটাও একটা বাধা। কেউ কাটা গেল কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে দাঁড়ায়, তারপর কেউ অথবা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গেল ওই বিয়ে বাড়িতে, হ্যাঁ, বা বরপক্ষ কনের পক্ষে নিয়ে কোনো একটা ডিমান্ড নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য, রাগারাগি, বিভিন্ন ঝগড়াঝাটি হলো, এটাও কিন্তু বাধা। এই বাধাগুলো কি তৈরি করে? এগুলা এক্স্যাক্টলি কেতু তৈরি করে। কেতুর কাজ হচ্ছে এরকম নানান রকমের প্রবলেম ক্রিয়েট করে বিবাহে দেরি করানোর চেষ্টা করবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? নানান কিছু হতে পারে। আচ্ছা, এবার গেল তাহলে বিবাহে বাধা, বিলম্বে বিবাহ, স্ত্রীর সাথে মনোমালিন্য, অশান্তি, ঝামেলা, সেপারেশন বা বিবাহ বিচ্ছেদ, সব এই কারণে হয়। ক্লিয়ার হয়েছে সবকিছু? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে আমরা একটু আগে বললাম যে শুক্র থেকে ধরলাম 6, 8, 12-তে, বৃহস্পতি থেকে 6, 8, 12-তে শুক্র আছে, আবার শুক্র কেতু যুক্ত। তাহলে আমাদের সূত্র যদি দুইটাই মিলে যায়, খেয়াল করুন ভালোভাবে, কারো জন্মছকে যদি 6, 8, 4, 6, 8, 10-এ থাকে, আবার একইভাবে কেতু বা শুক্র যুক্ত বা মাঝখানে বসে থাকে, তাহলে ওদের ডিভোর্স অনিবার্য, বিচ্ছেদ হতে বাধ্য। বোঝা গেল? এটা বিচ্ছেদ যোগের মধ্যে আমরা আবার পড়বো বা আবার কিছু সূত্র প্রয়োজনে রিভিউ করে দেবো। অর্থাৎ যত বেশি নেগেটিভ সূত্র যাবে ততটাই তীব্র হবে। গেল? এবার আমরা পরে, স্যার শুক্র থেকে এখানে, হ্যাঁ বলুন। শুক্র থেকে এখানে 4, 6, 8, 10 বলেছেন, 12টাও কি নেওয়া যেতে পারে? না, 12টা তো আমরা জোরালো ধরিই না, এটা তো ধরি না কেন, এই আচ্ছা। কারণে ওটার সাথে খুব দুর্বল উইক কানেকশন, প্রভাব দেবে না। আচ্ছা, মানে শুক্র থেকে যদি বৃহস্পতি 12 নম্বর ঘরে থাকে তাহলেও সেখানে আমরা বলবো মানে ডিলে ম্যারেজ বা ম্যারেজে বাধা এগুলো আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আরেকটা ডিলেই বা আরেকটা সমস্যা হতে পারে, এটা হলো যে আহ, গুরুর জন্মছকের কথা বলছি। গুরুর জন্মছকে যদি বৃহস্পতি থেকে, আমি ধরলাম বৃহস্পতি যেখানে বসে আছে, কথার কথা ধরলাম বৃহস্পতি এখানে বসে আছে, তাহলে গুরুর জন্মছকে বৃহস্পতি যেখানে বসে থাকবে এটা তো জীবলগ্ন। এই জীবলগ্ন থেকে সপ্তম ভাবের, অর্থাৎ আমরা জানি বৃহস্পতি থেকে সপ্তম ভাব কোনটা? সপ্তম ভাব হচ্ছে এইটা, মানে ধনুরাশি। সপ্তম ভাবের 1, 5, 9 অথবা সেকেন্ডে, অথবা সেই সপ্তম ভাবের মালিকের 1, 5, 9 অথবা সেকেন্ডে যদি কেতু থাকে, খেয়াল করুন, কারো সপ্তম ভাবে কেতু বসে আছে, কথার কথা এখানে জীবলগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে কেতু বসে আছে, অথবা দ্বিতীয় বসে আছে, কারণ আমরা দ্বিতীয় ভাব থেকেও সংসার বোঝাই বা নতুন আত্মীয়তা বোঝাই। এরকম থাকলে কি হবে? বিবাহে বাধা আসতে পারত। নির্ঝঞ্ঝাট বিবাহ কিন্তু হবে না, কোনো না কোনো প্রবলেম হবে। ওই যে বললাম, বিয়ের দিন বা বিয়ের আগের দিন বা বিয়ের পরের দিন একটা ছেলে তাদের আত্মীয় আসে পুকুরে পড়ে মারা গেল বা অসুস্থ হয়ে গেল, এটাও কিন্তু একটা নানান বাধা। তো যাই হোক, এরকম হচ্ছে কি, আমরা কি বললাম তাহলে, সপ্তম ভাবে বা দ্বিতীয় ভাবে যদি কেতু বসে থাকে, অথবা সপ্তমপতি যেই গ্রহ, সপ্তমপতি যে গ্রহ হবে ঠিক সেই গ্রহের 1, 5, 9-এ যদি কেতু থাকে, মানে তার সাথে কোনোভাবে কানেকশন পায় সপ্তম ভাব পতির সাথে, তাহলে কিন্তু বাধা আসে। তো এখানে তো সপ্তমপতি বৃহস্পতি নিজেই, আর যদি এখানে না হয়, যদি শনি রবি বা অন্যান্য গ্রহ যদি সপ্তমপতি হয়ে থাকে, তার তার সাথে যদি কেতু কানেকশন পাবে কোনোভাবে, সেটাও কিন্তু অন্তরায়। বোঝা গেল? আমি কিন্তু একে একে সূত্রগুলো বলে যাচ্ছি, এগুলো আপনারা আগে বুঝুন, পরে নোট তো পাবেনই, সমস্যা নেই। আর হচ্ছে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, প্রয়োজনে শর্টকাট ভাবে লিখে রাখারও চেষ্টা করবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, যে কোনো কিছু করে দেবেন। আমি একটা স্যার চার্ট দেখেই প্র্যাকটিস করছি, আপনি যেমন যেমন বলছেন চার্ট দেখে দেখে আমি বোঝার চেষ্টা করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই আপনার জন্মছক আপনি লাইক করবেন। স্নেচার, হুম। ওকে, এবার আসুন পুরুষ জন্মছকে, পরে সূত্র বলি। পুরুষ জন্মছকে পরস্পর রাশিতে, দেখুন আমি পরপর রাশি বলতে এই যে পরপর রাশি একটা পর একটা এইভাবে থাকবে, তাহলে আমাদের কি বললাম যে পুরুষ জন্মছকে পরপর রাশিতে অথবা ট্রাইনে, মানে 1, 5, 9-এ, পরপর ডিগ্রিতে আর কি, নিচে গ্রহ কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুখী বিবাহ জীবনের পক্ষে অন্তরায় হয়ে উঠে। সেটা কি কি? ধরলাম এই যে আমি লিখছি 1 নাম্বার, শুক্র প্লাস কেতু প্লাস বুধ, এমনটা যদি থাকে,
সরি কি বলবো, বুধ না, বৃহস্পতি। ঠিক আছে, অর্থাৎ শুক্র, কেতু এবং বৃহস্পতি এগুলি যদি থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে, সুখী বিবাহিত জীবনের পথে অন্তরায়। তার কারণ কি দেখুন, জাতক বৃহস্পতি হচ্ছে জাতক নিজে, আর তার স্ত্রী হচ্ছে শুক্র। এই দুইয়ের মাঝখানে একটা নেগেটিভ প্ল্যানেট বা একটা ম্যালেফিক প্ল্যানেট চলে এসেছে। তাহলে এটাও কিন্তু সুখী জীবনের পক্ষে অন্তরায়। এটা কি হতে পারে? এটা ট্রাইনেও হতে পারে এই কানেকশনটা, অথবা পরপরাশিতে হতে পারে। পরপরাশি বলতে কিরকম বোঝাই যাচ্ছে, তারপর লিখে দিচ্ছি। ধরলাম কথা কথা, বৃষে রয়েছে বৃহস্পতি, শুক্র রয়েছে কর্কটে, মাঝখানে কেতু। এটাকে পরপরাশি বলা হয়। পরপরাশিতে এইভাবেও যদি থাকে তাহলে এটি বিবাহিত জীবনের পক্ষে অন্তরায়। আবার যদি বৃহস্পতি থেকে ট্রাইনে অর্থাৎ 159-এ যদি থাকে এরকম ভাবে যোগটা একাধিক গ্রহের, সেক্ষেত্রেও অন্তরায় হয়। ক্লিয়ার? এরকম যোগ আছে। আরেকটা যোগ কি? আরেকটা যোগ হচ্ছে প্রথমে বৃহস্পতি আমরা ধরবো, তারপরে ধরবো কেতু, এরপরে শুক্র, হিসেবে একই যোগটা আর কি। তাও মাঝখানে কেতু চলে আসছে, তাও কিন্তু অন্তরায়। আচ্ছা, এরপর বৃহস্পতি থেকে সপ্তম পতিটা আমরা দেখবো, সেটা একটা সূত্র কিরকম এখানে লিখে দিচ্ছি, যে বৃহস্পতি প্লাস কেতু মাঝখানে, এরপর হচ্ছে সপ্তম পতি। ঠিক আছে, সপ্তম পতি। এই সপ্তম পতির মাঝখানে অর্থাৎ জাতক এবং সপ্তম পতির মাঝখানে যদি কেতু থাকে তাও কিন্তু বিবাহ বিচ্ছেদ বা বিবাহের মনোমালিন্য বা সেপারেশন এগুলো বোঝায় বা ঝামেলা বোঝায়। ঠিক আছে, উল্টো ভাবেও বলতে পারি আমরা, সপ্তম পতি আগে তারপর কেতু তারপর বৃহস্পতি। সেই সেই সূত্র। তাহলে দুটো সূত্র আমরা জানলাম, ভাইসি ভার্সা এভাবেও আমরা দেখতে পাই। বুঝা গেছে? আরেকটা সূত্র ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ষষ্ঠ অষ্টক, যেটাকে বলা হয় অর্থাৎ 6-8। দেখুন, বৃহস্পতি থেকে শুক্র কোনোভাবে যেন ষষ্ঠে বা অষ্টমে না থাকে। বৃহস্পতি থেকে গুণে গুণে ষষ্ঠ ভাবে যদি শুক্র থাকে, হ্যাঁ, তাহলে সমস্যা। ঠিক আছে, অথবা যদি গুণে গুণে অষ্টমে থাকে তাও সমস্যা। এইটা থাকলে কিন্তু বিবাহ জীবন টিকতে চায় না, বা বিবাহে দেরি হয় বা হতে চায় না, সমস্যা হয়, অশান্তি বৃদ্ধি পায় পরিবার। এর মানে কি? এর মানে হলো জাতকের দুস্থানে, অর্থাৎ জাতক মানে বৃহস্পতি নিজেই, জাতকের দুস্থানে বসে আছে কে? তার স্ত্রী। মানে 6-8, কেমন 6-8। তো এখানে শুক্র যদি 6 থাকে তাহলে শুক্র থেকে অষ্টমে হচ্ছে কি রবি, বৃহস্পতি। আবার বৃহস্পতি থেকে শুক্র যদি অষ্টমে থাকে তাহলে শুক্র থেকে ষষ্ঠে হচ্ছে বৃহস্পতি। তাহলে ওদের মধ্যে সম্পর্কটা কিসের? এই সম্পর্কটাকে বলা হচ্ছে ষষ্ঠ অষ্টক সম্পর্ক বা 6-8-এর কম্বিনেশন। এটা অত্যন্ত ক্ষতিকর, ভয়াবহ ব্যাপার। এগুলো আমরা মিলিয়ে দেখি, যত বেশি নেগেটিভ সূত্র মিলবে তত বেশি নেগেটিভ। শেষ। মোটামুটি এগুলোই এম হয়ে গেছে। এগুলো আশা করি বুঝতে পেরেছি। এবার কোনো প্রশ্ন আছে কিনা বলুন। সাফারিং তো অনেক বাড়বে এই ধরনের ইয়ে থাকবে, সমস্যা থাকবে। বলেন বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন বললে আমরা একটু ডিসকাস করবো, নতুবা আমরা ডিভোর্স যোগ তো আছে অনেক কিছুই, আবার হ্যাপি সুখী বিবাহিত তার জীবন। মানে এটা পরিষ্কার হলো যে শুক্রের আগে যদি কেতু থাকে বা বৃহস্পতি শুক্রের মধ্যে যদি কেতুর অবস্থান করে, হ্যাঁ, তাহলে যে কোনো ভাবেই হোক তার বিবাহিত জীবন ডিস্টার্ব আসবে এবং একদম বিবাহে বাধা আসবে। একদম একদম। ওকে স্যার। ঠিক আছে, কোনোভাবেই যেন কেতু না, সেটা আগে হোক পরে হোক মাঝখানে হোক, যেই যেভাবে হোক। না, মানে শুধু কেতু না, এখানে কেতু সেপারেশন ভালো কথা, অনেক আছে না, অনেক ফ্যামিলিতে একটু ঝগড়াঝাটি বেশি হয়, বাট ভালোবাসাও রয়েছে। ওইটা কিভাবে হবে? ওটা হচ্ছে মঙ্গল। আর মঙ্গল একটু মানে মারামারি ঝগড়াঝাটি খুব করে, আবার কিন্তু সেই সেপারেশনের দিকে খুব একটা নিয়ে যায়। আবার শনি গত রয়েছে। গতকালকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি আগে একটা ভিডিওতে বলেছিলেন যে শুক্র এবং কেতুর যদি কোনো কারণে যদি সংযোগ হয়, তাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো দেয় না। হয়তো অনেক ক্ষেত্রে কেতু মানে হচ্ছে বিচ্ছেদ, অর্থাৎ তাদের জীবনে বিচ্ছেদ আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম। কেতু বিচ্ছেদ, আবার কেতু শুধু এটা না, পড়াশোনার কারক হচ্ছে বুধ, বুধের সাথে যদি কেতু থাকে তাহলে সমস্যা। পড়াশোনায়, হ্যাঁ সকল পড়াশোনা না, কেতুর বাহিরের যে পড়াশোনা, কেতুর বিরূপ, সেক্ষেত্রে বাধা দেবে। কিন্তু হ্যাঁ, এবার আপনি আমাকে একটা ছক বললেন যে দেখুন সেখানে তো
বিচ্ছেদ হচ্ছে না, মানে কিন্তু সাথে যুক্ত স্ট্রংলি, বাট তাও তো বিচ্ছেদ হয় না। ওটা কিরকম চার্ট ওইটা দেখতে হবে। তখন আমি বললাম যে আপনাদের প্রশ্ন করতে হবে যে আপনি কি আধ্যাত্মিকতা করেন, স্পিরিচুয়ালিটি করেন, আপনার হাজবেন্ড যদি স্পিরিচুয়াল, বা তারা কি তাদের মতো করে মোক্ষের প্রতি আগ্রহী, তখন ঠিক আছে, তখন ঠিক দুইজনে দুই রকমের মেন্টালিটি মেন্টালিটি মিলবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি বলতে পারি কেতু বৃহস্পতি ও রবি ছাড়া যে গ্রহের সঙ্গেই থাকুক না কেন তার কারকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? আরেকবার বলুন তো। বলছি কেতু, রবি এবং বৃহস্পতি ছাড়া বাকি যে ছটা গ্রহ রয়েছে, এই ছটা গ্রহের সঙ্গে যদি কোনো রকম ভাবে যদি সংযোগ তৈরি করে, তাহলে কি বলতে পারি সেই গ্রহটার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? হ্যাঁ, সেটা না, এরকম কোন সূত্র এগুলো টু দা পয়েন্টে বলা যাবে না, এগুলো অনেক সময় হবেও নাও হতে পারে। এটা দেখতে হবে আমার কেতুর ভাইব্রেশনটা। কেউ যেহেতু আধ্যাত্মিক গ্রহ, তাহলে কেতুর সাথে রবি হলে আমরা জানি এটা ধ্বজা যোগ হয়। আবার কেতুর সাথে বৃহস্পতি হলো, এটাও বিভিন্ন রকম স্পিরিচুয়ালিটির সাথে কানেকশন পায়। শনির সাথে যুক্ত হলে উদাসীন হয়ে যায়, শনি হতে যোগী, কেতু মানে জটা, এটা সাধু শত যোগ তৈরি হবে। ঠিক আছে। আবার যেমন ধরুন কেতুর সাথে বুধের কানেকশন হলে কি হবে, এরাও কিন্তু জ্যোতিষ চর্চা করে, মানে তন্ত্র জ্যোতিষ আধ্যাত্মিকতা এগুলোর উপরে, পৌরোহিত্য কর্ম এসব তাদের সাথে যুক্ত থাকে। এদের মধ্যে আবার প্রেমও হয়, রিয়েল প্রেমও হয়, খাঁটি প্রেম যাকে বলা হয়। এরা ল চর্চা করে, কাউন্সিলর হয়, উপদেষ্টা হয়, এগুলো হতে পারে। কেতুর সাথে মঙ্গল যুক্ত হলে সেটি আবার কি হয়, নানান রকমের প্রবলেম দেবে, বিশেষ করে আইনি ঝামেলা, দুধ ঝামেলা, কেস কেলেঙ্কারি, পুলিশের ঝামেলা, হ্যান্ডকাপ যোগ এগুলো তৈরি হতে পারে, দুর্ঘটনার যোগ তৈরি হতে পারে। ঠিক আছে। মঙ্গল মানে দুর্ঘটনা, কেতু মানে সেপারেশন, রাহু যুক্ত, মানে এগুলো হলে কি হয়, কোন একটা অঙ্গচ্ছেদ হতে পারে। এগুলো তবে কেতু শনির যোগে আমি দেখেছি বিজ্ঞানীও হয়েছে, আবার দেখেছি সে হয়তো মানে পড়তে পড়তে পড়াশোনা ছেড়েও দিয়েছে, আমার তো দুটোই দেখেছি। অবশ্যই হবে, কেন হবে আমি বলি। কেতু, শনি মানে গবেষণা, রিসার্চ, তো কেতু তো গবেষণায় সাহায্য করে, যারা গবেষণামূলক কাজ করবে, যেমন সায়েন্টিস্ট যারা, কবি, সাহিত্যিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে এটা ভালো দিক, রিসার্চের কাজ করছে। আবার আপনি যেটা বললেন অনেকের ক্ষেত্রে পড়াশোনায় ঘাটতি হয়ে গেছে, সেই যদি রিসার্চ মূলক কাজ না করে, শনি রিলেটেড কাজ যদি না করে, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদ হবে। মানে বিচ্ছেদ বলতে ইয়ার গ্যাপ হবে, বা লেখাপড়ায় সমাপ্তি হবে, উদাসীন হয়ে যাবে। চন্দ্র যখন যুক্ত হবে দেখুন, তখন তো পুরোটাই হলো চন্দ্রমূলের সাথে যোগ তৈরি হয়, বা আমরা অনেক যোগে পড়বো, তখন উদাসীন প্রকৃতি হয়ে যায়, সাকসেস হয় না। তবে একটা সূত্র আমরা 100% গ্যারান্টি, যদি কোনো কারণে কেতু যদি বুধের সঙ্গে যুক্ত হয়, আমি দেখেছি, মানে আমি অনেকদিন ধরে আমরা ভিডিও দেখছি, আর দেখেছি মানে ম্যাক্সিমাম মানে 99% ক্ষেত্রে দেখেছি যে এদের ইয়ার লস হয়ই। মানে কি ইয়ার লস? মানে এডুকেশনে ইয়ার লস হয়ই। হ্যাঁ, 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 সেটাই বলছি, ইয়ার লস হয়। সে ভক্তি হোক, কিংবা ক্ষেত্র বিনিময় হোক, 1-5-9 হোক, বা ডিসপোজিটর হোক, যেভাবেই হোক, মানে কি ইয়ার লস হবে, অথবা মানে কি বলে যে এটাকে, ফেল ফেল তো আছেই, ফেল করবে, ইয়ার লস হবে, বা মানে পরিবেশটা অনুকূল থাকবে না পড়াশোনা। আমি ইভেন্ট এটাও দেখেছি যে পিএইচডি করতে করতে তার সেখানে কোনো রকম বন্ধুদের বা হোম ঘরে যে আছে তার কারণে বা শিক্ষকের কারণে সে পিএইচডি করতে করতেও চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, কি হবে। যাই হোক, তো আমরা এই সূত্রগুলো পড়বো আবার। ডাইভোর্স যুক্ত আছেই, সেই সাথে আমরা লাভ, এবার আমরা আস্তে আস্তে সামনের ক্লাসে পড়বো যে প্রেম এবং প্রেমের কারণে বিবাহ, বা প্রেমজ বিবাহ যেটাকে বলে। প্রথমে প্রেম করবো, তারপর প্রেমের বিবাহ। ঠিক আছে, সম্বন্ধ বিবাহ, আর হলো প্রেমের বিবাহ, পালিয়ে গিয়ে বিবাহ, ভিন্ন জাতির সাথে বিবাহ, নানান রকমের সূত্র আছে। স্যার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এইগুলো তো বুঝলাম, তো আরেকটু মানে ক্লিয়ার করে দিলে জিনিসটা ভালো হয়। মানে তাহলে নো প্রমিস অফ ম্যারেজ, তাহলে যদি আমায় দেখতে হয় তাহলে কিভাবে দেখবো, মানে যদি একটু। নো প্রমিস অফ ম্যারেজের ক্ষেত্রে যেটি হয়, যে বললাম না, 4, 6, 8, 10, এই ধরনের ক্ষেত্রে যদি, মানে জুপিটার থেকে আর কি, ভেনাস যদি বসে, হুম। মার্স যদি বসে, সেক্ষেত্রে সেপারেশন বা ডিভোর্স বা নো ম্যারেজ। ঠিক আছে। আচ্ছা, এটা একটা নো ঠিক। ম্যারেজ, ওকে।
আবার হুম বৃহস্পতি বা সেটার্ন যদি কোনোভাবেই বৃহস্পতি থেকে কত ওই যে আপনার 6-এ কিংবা 4-এ বা 10-এ 10-এ থাকে, তাহলে পারমিশনই পাচ্ছে না, সেক্ষেত্রে নো ম্যারিজ হুম। বা খুবই ডিলে ম্যারিজ অথবা একদম সেপারেশন হতে পারে। আচ্ছা, এর মধ্যে ঠিক আবার আছে। কেতু থাকে ভেনাস থেকে বা মার্স থেকে, যদি 159-এ বা সেকেন্ডে যদি কেতু থাকে, তাহলে ডিলে অফ ম্যারিজ হতে পারে বা সেপারেশন বা ডিভোর্স সবকিছু হতে পারে। ঠিক আছে। সপ্তম, বুঝতে পেরেছি। ভেনাস থেকে 7th লর্ড মানে সপ্তম পতি হুম যদি আপনার 6, 8, 12-তে বসে থাকে, সেক্ষেত্রেও সেপারেশন বা ডিভোর্স হতে পারে। আবার কেতু যদি আপনার 1, 5, 9 বা 2-এ থাকে সপ্তম লর্ড থেকে, দেখুন সপ্তম লর্ড বলতে এখানে দুটো সপ্তম লর্ড, একটা হলো ভেনাস থেকে সপ্তম লর্ড এবং আরেকটা হচ্ছে জুপিটার থেকে সপ্তম লর্ড। এই হুম। দুটো সপ্তম লর্ড যদি আপনার 6, 8, 12 বা কি বলে 6, 8, 12-তে থাকে আর কি, তো সেক্ষেত্রে 4, 6, 8, 12 যদি থাকে, তাহলে ডিভোর্স বা নো ম্যারেজ বা সেপারেশন, সেটা বৃহস্পতির সাপেক্ষে সপ্তম লর্ড হোক আর ভেনাস সাপেক্ষে সপ্তম লর্ড যেই হোক, এগুলো হবেই হবে। আচ্ছা, আর হলো সাকসেসিভ সাইন যেগুলো, অর্থাৎ ওই যে জুপিটার কেতু ভেনাস যদি থাকে, অথবা ভেনাস কেতু জুপিটার এভাবে যদি থাকে, তাহলে কিন্তু প্রবলেম তৈরি হবে, যেগুলো এতক্ষণ আলোচনা করলাম। আর ডিরেকশনাল ওয়াইজ হ্যাম হয়ে যাবে রাহু কেতুর মাঝখানে পড়লে, সেটাও কিন্তু হবে। তবে যদি আরেকটি ব্যাপার আছে, সেটা হলো যদি বৃহস্পতি কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু মানে কানেকশন বলতে দৃষ্টি পায় অথবা কানেকশন কোনোভাবে যদি থাকে, তাহলে কিন্তু এই হুম। সেপারেশনটা কমে যাবে বা নাও হতে পারে, ঠিক? অথবা ফিজিক্যাল ভাবে একটা দূরত্ব তৈরি হবে, ডিস্টেন্স তৈরি হতে পারে, কিন্তু সেপারেশন হবে না, পার্মানেন্ট সেপারেশন হবে না। আচ্ছা। এবার আমরা এক্ষেত্রে আবার আরো কিছু যোগ করবো, সেগুলো সন্ন্যাস যোগ। অনেকে আছে না যে ল্যাঙ্গুটি যোগ তৈরি হয় বা সন্ন্যাসী যোগ তৈরি হয়, একদম পরিবার ব্রহ্মচর্য নিয়ে নেয়, সেটা ভিন্ন কথা। তো সেটি হলো কিরকম, সেটি হলো জুপিটার থাকবে, সেটার্ন মার্স কেতু কানেকশন থাকবে, এটাকে আমরা ল্যাঙ্গুটি যোগ বলি। ল্যাঙ্গুটি যোগ বলতে আমরা কোপিন যোগ আর কি, বাংলায় যাকে কোপিন যোগ বলে। এই কোপিন যুগটাও গুরুত্বপূর্ণ, অনেক সন্ন্যাসী বা সাধুদের দেখবেন এই কোপিন যুগটা থাকে। ঠিক আছে, এবং এই কোপিন যুগটা কি কি? আচ্ছা। কোপিন যুগ হচ্ছে প্রথমে বৃহস্পতি জাতক তো থাকবে নিজেই, এরপরে সেটার্ন হুম। থাকবে শনি। কোপিন হচ্ছে যোগী, শনি হচ্ছে কিন্তু যোগী বা শিবাংশ। আচ্ছা। এরপরে যোগ সাধনা মানে দেহ সাধনা, মঙ্গল বডির সাথে রিলেটেড। আর কেতু হচ্ছে সম্পূর্ণ জটাজুটধারী সন্ন্যাসী বা উদাসীন বা মুখ্য প্রার্থী। তাহলে এরকম যোগ যদি থাকে, তো এরা হঠযোগ চর্চা করবে, রাজযোগ যেই হোক যেটাই হোক, আমরা বিভিন্ন প্রকারের যোগই করবো। সন্ন্যাসী যোগ, এটা একটা সন্ন্যাসী যোগ বলে বা ল্যাঙ্গুটি যোগ বলে। এটা যদি হয় তাহলে কিন্তু কোনো ম্যারিজ হয় না এদের। ঠিক আছে? আচ্ছা। এই যোগটা যদি জাতকের হয়ে থাকে, কোনো জাতকের জন্মছকে, তাহলে কিন্তু তার যোগটা হবে না। এটা আমরা এই যোগটা আগে আছে কিনা আমরা চেক করে নেব। এখন আপনি যে ক্লায়েন্ট আসছে, ওই ক্লায়েন্টের মধ্যে যদি বৃহস্পতি শনি মঙ্গল কিন্তু কানেকশন পাই, তাহলে আমরা স্বাভাবিকভাবেই ধরে নেবো যে হ্যাঁ, এর মধ্যে তো ল্যাঙ্গুয়েজ যুগ আছে, এ তো ব্রহ্মচারী বা বিবাহ না করার মত। তখন সে বলবে বিবাহ না করার বুঝানি, তার মন মানসিকতা বেশি কাজ করে। হ্যাঁ। তবে এখান থেকে একটু বলি, এই যোগটা তো আছে, ভালো কথা। আবার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে শুক্রের উপরে বা কোনোভাবে শুক্রের সাথে কানেকশন 1, 5, 9 বা সপ্তমে বা সেকেন্ডে, তাহলে কিন্তু আবার এটা কি হয়ে যাবে, এটা জোরালো হবে না। আচ্ছা। তখন যেটা হবে, বিয়ে করবে, বিয়ের পরে সে সন্ন্যাসী ভাবে জীবন যাপন করবে, হ্যাঁ এটাই। আচ্ছা। হ্যাঁ স্যার, একটা চার্ট পেয়েছি আমি, মানে আমারই এক বন্ধুর চার্ট। এখানে বৃহস্পতি মঙ্গল একই রাশিতে বসে, আর বৃহস্পতির সাথে বৃহস্পতি মঙ্গলের সাথে 7 আর 9 কানেকশনে কেতু আর স্যাটার্নের যোগ তৈরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বন্ধু কি আনমেরিড নাকি? না। হ্যাঁ আনম্যারিড, সেও কিন্তু বিয়ের কোনো ইচ্ছা নেই, সেও একটু সন্ন্যাস নিতেই সেই ইচ্ছা। হ্যাঁ, ওই রকম আর কি, মন মানসিকতা এরকম তৈরি হবে। হ্যাঁ, তার অলমোস্ট 40 হয়ে গেছে, বাট সে বিয়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, এরকম থাকতেই স্বাভাবিক, ন্যাচারাল। তো আমরা বিভিন্ন প্রকারের সন্ন্যাসী আছে বা ধর্মীয় কিছু মোক্ষ আছে, আমরা আস্তে আস্তেই শিখবো। আজকে আর একটু দীর্ঘায়িত না করি, হ্যাঁ আজকে এমনিতে অনেক সময়। ঠিক আছে। আমরা চেষ্টা করবো 1.5 ঘন্টার মধ্যে ফিক্স করার জন্য, আপনারা সঠিক টাইমে যুক্ত হয়ে যাবেন। আমাদের 9টা বাজে ইন্ডিয়ান টাইম, 9টা বাজে শুরু হয়। তো আপনারা সেটা মেনটেন করার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ?
ওকে স্যার। ঠিক আছে, আজকে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, কোনো আছে প্রশ্ন? না স্যার। স্যার, 4 নম্বর সূত্রটা বলবেন না স্যার? 4 নাম্বার কোনটা? বিয়ের ব্যাপারে যে বাধার যে বিষয় 4 নম্বর। ও আচ্ছা, ওর ধারাবাহিকতা নেই তো, আমি তো অনেকগুলো সূত্রে আলোচনা করে দিয়েছি। বিয়ের ব্যাপারে 4 নাম্বার ফিক্স কোনো 4 নাম্বার কিছু নেই, অনেকগুলো সূত্রে আলোচনা করেছিলাম, যেমন লেট ম্যারেজ, নো ম্যারেজ, তারপরে ডিভোর্স, সেপারেশন, কিংবা অশান্তি পরিবারে, এগুলো সূত্রও কিন্তু হয়ে গেছে। এই যে নীলাদ্রি বাবু যখন প্রশ্ন করছেন না, ওনার উত্তরে কিন্তু সব সূত্র প্রায় বলে দিয়েছি। দুটো জিনিস দেখবেন, বৃহস্পতি থেকে সপ্তমপতি বা শুক্র থেকে সপ্তমপতি যেন কোনোভাবে কেতু কানেকশন না পায়, অথবা তারা যেন 6, 8-এ না বসে, অথবা তারা যেন 4, 6, 8, 12 মানে 6, 8, 12-তে না থাকে। এগুলো থাকলেই ঝামেলা। ও, তার মানে বৃহস্পতি এবং শুক্র থেকে সপ্তম পতি যেই হোক না কেন, হ্যাঁ, সে যেন কেতুর সঙ্গে কোনো রকম সংযোগ তৈরি না করে। রাইট। ওকে স্যার। ঠিক আছে, তো রেকর্ডটা দেখে নেবেন। যে আপনি একটু পরে জয়েন করলেন, তো রেকর্ডটা আবার দেখে নেবেন, আবার ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যে নোটগুলো দিচ্ছি সেই নোটগুলো রেগুলার চর্চা করবেন। ঠিক আছে, ভালো থাকুন তাহলে, সুস্থ থাকুন, গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার।